সুন্দরভাবে এটা সম্পাদন করা হয়েছিল। তো এবারও নিশ্চয়ই এর চেয়ে ভালো, এবং গতবারের বই মোড়ক উন্মোচনে আমি ব্যক্তিগতভাবে আমি নিজে উপস্থিত ছিলাম। অনেকের লেখক যারা এখানে আছেন, আমি অনেককেই পরিচিত মুখগুলো দেখতে পাচ্ছি। আরও নতুন মুখ যোগ হয়েছে ইনশাল্লাহ। আমাদের রাওয়ার যে প্রকাশনী এবং আমাদের যে মেধা, আমাদের যে ট্যালেন্ট আছে, ইনশাল্লাহ এটা জাতীয়ভাবে এটা সামনে আমরা তুলে ধরার চেষ্টা করছি। তো আর বেশি কথা না বলিয়ে আমি যে আমাদের পাবলিকেশনের যে মেম্বার আছেন এক্সিকিউটিভ কমিটির নুরুজ্জামান, তো আমি রিকোয়েস্ট করব নুরুজ্জামানকে বাকি অংশ পরিচালনা করবার জন্য। থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম। পুনশ্চ স্যার, I beg apology for being late. আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কাওলি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ। স্যার, শ্রদ্ধেয় ম্যাম, স্যাররা, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। স্যার, আজকে আমরা এখানে উপস্থিত হয়েছি, স্যার অলরেডি বলেছেন, এবং স্যার একটা প্যান পিকচারও দিয়েছেন এই 2025-21 বইমেলার ব্যাপারে। আমি ইনিশিয়ালি আমরা একটা এখানে যে পেপারগুলো আছে স্যার, এবং পেপারগুলোর আপনাদের কাছে কৃতজ্ঞতা জ্ঞাপন করছি এখানে উপস্থিত হওয়ার জন্য। আমরা আশা করছি যে আরও মেম্বাররা আসবেন এবং এসে এখানে জয়েন করবেন ইনশাআল্লাহ। অনেকে জেমে আছেন। তো আজকে যে এজেন্ডা দিয়েছি স্যার, আমরা এজেন্ডাতে 5টি পয়েন্ট রেখেছি। এজেন্ডা যদি আমরা একটু দেখি স্যার, এখানে 5টি কাগজ আছে। একটা হলো এজেন্ডা, তারপরে হলো 21 বইমেলার একটা খরচ, টেন্টেটিভ একটা খরচ, মানে অ্যাকচুয়ালি খরচ না, এটা হলো কি কি বিষয় দিয়ে এটার সাথে ইনভলভ। তারপরে আছে স্যার রাওয়া মিররে সিকোয়েন্সগুলো কি থাকবে, তা এবং একটা রোডম্যাপ আছে। সাব কমিটি, বেশ কটা সাব কমিটি আমাদের ফোকাস বেসড আমরা প্ল্যান করেছি। সর্বশেষে যদি কারো কিছু থাকে সেই হিসাবে সাদা কাগজ কিছু দেয়া আছে। তো আজকের এজেন্ডাতে যাওয়ার আগে স্যার আমি গতবারের এজেন্ডা নিয়ে একটু আলোকপাত করছি স্যার। গত 10ই জানুয়ারি 2024 সালে রাওয়ার 21 বইমেলার মিটিং সম্পন্ন হয়েছে। সেখানে 30 জন সদস্য উপস্থিত ছিলেন এবং সেখানে অমর 21-এর ব্যাপারে কয়েকটা বিষয় আলোচনা হয়েছিল। সেটা হলো 2 জন দক্ষ কর্মী নিয়োগ করা হবে এবং আমাদের একটা স্টল ছিল, এখানে মোড়ক উন্মোচন করা হবে এবং রাওয়ার লেখকদের একটা ক্যাটালগ তৈরি করা হবে এবং লেখকদের বাহিরে বসার একটা অ্যারেঞ্জমেন্ট করা হবে। এই বিষয়গুলোকে লক্ষ্য করেই আমরা এবারে মেলার ব্যাপারে বিস্তারিত আলোচনা করবো ইনশাআল্লাহ। দ্বিতীয় আইটেম ছিল রাওয়ার বই মেলায় আমরা যে করবো, যে গত বছরে ডিসেম্বরে যে মেলাটা, নভেম্বরে যে মেলাটা হয়ে গেল, সেই মেলাতে 2 দিন ব্যাপী হবে কথা ছিল। স্কুলের বাচ্চারা আসার কথা ছিল এবং জাতীয় পর্যায়ে আলোচনার জন্য আমরা 2-1 জনকে ইনভাইট করেছিলাম। পরিশেষে মিসেলিনিয়াসে কয়েকটা পয়েন্ট আসছিল গত মিনিটস অফ মিটিংয়ে। সেটা আমরা রাওয়ার লেখকদের বইগুলো সিএসডিতে দেওয়ার আগে যে এমআই ক্লিয়ারেন্স হয়, এটা ব্যাপারে কথাও হয়েছে। এখন মনে হয় আমাদের প্রয়োজন হয় না আমার জানা মতে। ডিওএইচএসে যে মেলাগুলো হয় সেই মেলাতে আমাদের বই মেলার একটা করে স্টল রাখা যায় কিনা সেটা ব্যাপারে আলোচনা হয়েছে। এ ব্যাপারে আমরা একটা আশা করি একটা স্টেপ নিব এবং কি বলে, এছাড়াও আমাদের যে মেলা হয় রাওয়াতে, সেখানেও একটা অস্থায়ী স্টল দেওয়া যায় কিনা, বা কোথাও বুক কর্নার করা যায় না যেখান থেকে অতি সহজেই আমরা, বিশেষ করে রিসিপশনে এরকম জায়গায়, সেখান থেকে আমরা বইগুলো সংগ্রহ করতে পারি কিনা বা বইগুলো দেখতে পারি কিনা। বই একটা আউটলুকের জন্য বা আউটলেটের জন্য আমরা গতবারে আলোচনা হয়েছিল। এই ছিল স্যার গতবারের মিটিং, মিনিটস অফ মিটিং। এবার স্যার আপনারা যদি অনুমতি দেন তাহলে স্যার আমরা নতুন মিনিটস অফ মিটিংয়ে যেতে পারি। আপনাদের যদি গত মিটিংয়ের ব্যাপারে কারো কোনো পয়েন্ট থাকে স্যার একটু বলতে পারেন।
গত মিনিটস অফ মিটিংয়ে, গত যে বইমেলা 21শে বইমেলার মিটিংয়ে যেটা বললাম এতক্ষণ স্যার, দিস ইজ দ্য মিনিটস অফ মিটিং। আসসালামু আলাইকুম। আচ্ছা, না গত মিটিংয়ের ব্যাপারে কোনো পয়েন্ট আছে কিনা? আচ্ছা, তাহলে এই পয়েন্ট, এই মিটিং আপনি আমাদেরকে দিয়ে দিবেন। জি স্যার। স্যার রাইট স্যার। স্যার এবার আমি একটু বলতে চাই স্যার প্লিজ। গতবার যে ওই মোড়ক উন্মোচন হয়েছিল নতুন বইয়ের, ব্রিগেডিয়ার শামস আলাউদ্দিন ছিলেন ওখানে, অ্যাক্টিং চেয়ারম্যান ছিলেন, সেটা সুন্দর হয়নি। মানে আমি নিজে ছিলাম এবং যারা ছিলাম আমরা তারা জানি। আমাদের একটা সিদ্ধান্ত নিতে হবে যে মোড়ক উন্মোচনটা আমরা, প্রস্তাব ছিল আমাদের স্টলের এবং আমাদের চেয়ারম্যান মোড়ক উন্মোচন করবেন। এই পয়েন্টটা যদি একটু নোট করা হয়। রাইট স্যার, পয়েন্ট নোটেড স্যার। স্যার আর কারো কোনো পয়েন্ট না থাকলে আমরা এটা পাস করে নেক্সট বর্তমান মিনিটস অফ মিটিংয়ে যাই স্যার। রাইট স্যার। আজকের যে মিনিটস অফ মিটিংয়ে 5টি পয়েন্ট আছে দেখছেন স্যার। আমরা 21শে বইমেলার 2025-এর প্রস্তুতিমূলক যে ইভেন্টগুলো আছে, স্যার অলরেডি বলেছেন আমাদের প্যাভিলিয়নের প্ল্যান ছিল 20x20, বাট আমরা নতুন হওয়াতে হুট করে আমাদেরকে প্যাভিলিয়ন দেয়নি। ইনিশিয়ালি 3টি স্টল দেওয়ার কথা থাকলেও পরবর্তীতে 2টি স্টল দিয়েছেন 16x8, এবং অলরেডি আমরা গ্রুপে শেয়ার করেছি এটার ডিজাইনটা, কাজ চলছে, আশা করি ইন টাইম শেষ হয়ে যাবে। গতবারের মতো এবারও আমরা রাওয়ার বইমেলায় প্যাভিলিয়নের 2টা স্টলে বই সবার কাছ থেকে আমরা ইতিমধ্যে চেয়েছি। আপনারা অনেকে হয়তো বা নিয়েও আসছেন। 5টা থেকে 10টা করে বই জমা করার জন্য, যার যার লেখকদের জমা করার জন্য বলা হয়েছে। যদি না নিয়ে এসে থাকেন স্যার, বইগুলো আমাদের পাবলিকেশনে নিয়ে সময় মতো হ্যান্ডওভার করার জন্য বিনীত অনুরোধ রইল স্যার। আর 2 জন সেলসম্যান নিয়োগের ব্যাপারে আমরা সার্কুলার দিয়েছি। আমরা 3-4টি সিভি পেয়েছি। যে সাবকমিটি নিয়োজিত হবে ওনারা সেই সিভি দেখে ফাইনালি তাদেরকে নিয়োগের জন্য যথাযথ ব্যবস্থা নেবেন ইনশাল্লাহ। আর রাওয়ার বইমেলায় স্যার যেটা বললেন, মোড়ক উন্মোচন এবং মোড়ক উন্মোচনের সাথে রাইটার ফেস্ট, মানে বিভিন্ন রাইটারদের একসাথে সম্মিলিত হওয়ার জন্য একটা স্টেপ আমরা এবার নিয়েছি। যেহেতু সারা ফেব্রুয়ারি মাস ধরে এটা চলবে, আমরা ফেব্রুয়ারি মাসের 2টা দিন নির্ধারণ করতে পারি যে এই 2 দিন মোড়ক উন্মোচন এবং রাইটার ফেস্ট হবে, যেখানে আমাদের রাইটাররা যাবেন। আমরা একটু আড়ম্বর করে ওইখানে সুন্দর করে এটা করার চেষ্টা করব। প্রয়োজনে 2-4 জন সিভিল রাইটারের সাথে আমাদের রাইটারের যে ইন্টারাকশনটা এখানে আমরা আয়োজন করার জন্য চেষ্টা করব। তো এরকম 2টা ডেট আপনাদের আমরা সিলেক্ট করতে পারি। সেটা প্রথম সপ্তাহের দিকে আর তৃতীয় সপ্তাহের দিকে, এরকম একটা ডেট, 2টা ডেট আমরা ঠিক করতে পারি। আপনাদের কোনো মতামত আছে কিনা? আমি ক্যালেন্ডার দেখে ডেট টেন্টেটিভ 2টা ডেট ঠিক করেছি। একটা 7 তারিখ শুক্রবার, আর একটা হলো 21 তারিখ শুক্রবার। 21শে ফেব্রুয়ারি শুক্রবার পরে, আবার 7 তারিখ শুক্রবার পরে। শুক্রবারে কি করাটা ঠিক হবে নাকি এটা শনিবার নিয়ে যাব স্যার? আপনাদের মতামত চাচ্ছি। টাইম স্যার 1300 থেকে 1500 থেকে 1700, 3টা থেকে 5টা। সেই ক্ষেত্রে শনিবার করলে ভালো হবে, যেহেতু জুম্মার দিন। হ্যালো ভাই, এক্সকিউজ মি,
আমি একটু বলতে চাচ্ছিলাম যে আমরা যেখানে থাকি অ্যাকচুয়ালি আমরা যে এলাকাগুলোতে থাকি এখান থেকে শুক্রবার দিন যাওয়া আমাদের জন্য একটা পানিশমেন্ট হয়ে যায়। আমার এরকম ঘটনা ঘটছে একবার যে আমার প্রায় অলমোস্ট 2 ঘন্টা লেগেছে। শনিবার দিন আমার মনে হয় যে যদি কারো সমস্যা হয়, আমারটা একটা যে যদি করেনি তো আমি না গেলেও আমার সমস্যা হবে না, যদি আপনি যেহেতু শনিবার দিনটা ঠিক করেছেন ওই দিন আমার জন্য মোর কনভিনিয়েন্ট হয়। আমার কথা শুক্রবারে ঠিক করেছি, আমরা ডেটটা ঠিক আছে কিনা বলবেন, না হলে শনিবারের ব্যাপারে আমরা হয়তো একটা অপশন আছে, বাট আমরা ঠিক করেছি শুক্রবারে 3টা থেকে 5টা। ওকে ওকে এটা যেটা হচ্ছে যে যার ইয়ে হবে সমস্যা থাকবে সে যাবে না, যার সমস্যা না হবে সে যাবে, এটাই। হ্যাঁ আচ্ছা আচ্ছা, সবার জন্য। এবং শুক্রবারে দেখা যায় শনিবারে অনেকে ট্রাফিকটা বেড়ে যায়, অনেকে ফেরত আসেন বা ট্রাফিকের জন্য শনিবারটা অনেকে অ্যাভয়েড করতে চান, আমরা শনিবার রাখতে পারি। আমি মনে করি একদিন শনিবার রাখেন আর একদিন শুক্রবার রাখেন। আচ্ছা স্যার, শুক্র একটা শনি, আর ট্রাফিক কিন্তু শুক্রবারেই বেশি হয়। বই মেলাতে দেখি ওই স্যার 21শে ফেব্রুয়ারি রাখা ঠিক হবে না স্যার, রাইট? ঢল নামে শুক্রবারে মানে শুক্রবারেই ভিড়টা বেশি হয়। তো একটা শুক্র একটা শনি থাকলে আমার মনে হয় ঝামেলা হবে স্যার। আচ্ছা স্যার, 21শে তারিখটা আমরা অ্যাভয়েড করে আমরা 22 তারিখ করছি, আর 7 তারিখটা আমরা 7 তারিখে শুক্রবারই রাখছি, শুক্র এবং শনিবার। এটা খুব ভালো হবে, হ্যাঁ, কারণ এমনিতেই 21 তারিখ তাহলে আমরা প্রসিড অন করি। জি ওকে। আচ্ছা, না একটুখানি নুরুজ্জামান, ওখানে কি হবে, যে ফেস্টে কি হবে একটুখানি যদি। ফেস্টে কি হবে এটা আমরা স্যার সাব কমিটি মিটিং আমরা ঠিকঠাক করব, এখন এখানে এটা নিয়ে এত ডিটেলস আমরা যাব না স্যার। শুক্রবার করলে একটা অসুবিধা হয়, যারা যাচ্ছে এখান থেকে ভাত খাওয়ার পরেই 3টা, আবার সাধারণত শুক্রবারে আমাদেরই অনেকেরই সেনাকুঞ্জ, গার্মি, গলফ ক্লাব, বিয়ের অনুষ্ঠানে আসতে হয়, তাড়াহুড়ো করে আসতেও কঠিন। কিন্তু আবার যদি বইমেলা যাই, শুধু আমাদের প্রোগ্রাম ছাড়াও একটু ইচ্ছা থাকে যে একটু আশেপাশে একটু ঘুরি, সেই ক্ষেত্রে আমি মনে করি 2 দিনই শনিবার হলে ভালো হবে। 2 দিনই শনিবার হলে ভালো হবে, শুধুমাত্র আমাদের অন্য প্রোগ্রামের জন্য আমাদের উপস্থিতিটা বেশি হবে, আমাদের উপস্থিতি বেশি হবে শনিবার হলে। স্যার কারো কোনো পয়েন্ট আছে এ ব্যাপারে? তাহলে আমরা 2 দিনই শনিবার রাখি, 8 তারিখ এবং 22 তারিখ, 8ই ফেব্রুয়ারি এবং 22 ফেব্রুয়ারি। স্যার কারো কোনো মতামত? স্যার রাইট স্যার, আমরা তো স্যার ব্যাপারে বললাম, এই হলো স্যার। এবং এখানে আমরা যে ওইখানে আমরা যারা যাব তাদের জন্য চায়ের ব্যবস্থা থাকবে, হালকা নাস্তারও ব্যবস্থা থাকবে। আমরা আর যে কোনো অনারারি মেম্বার যাবেন বা যাওয়ার সম্মানিত সদস্যরা ওখানে ওয়েলকাম হবেন, বসার অ্যারেঞ্জমেন্ট থাকবে ইনশাল্লাহ। এবার আমাদের স্টলটা অনেক বড় হয়েছে, ভিতরেও বসার অ্যারেঞ্জমেন্ট থাকবে, একটা কর্নার সাইডেও আমরা বসার অ্যারেঞ্জমেন্ট করব, বাহিরেও করতে পারবো, ভিতরে করতে পারবো ইনশাল্লাহ। এক মিনিট নুরুজ্জামান, স্টলের সামনে চেয়ার দেওয়ার বোধহয় অনুমতি নাই। স্টল আমরা পাশে, সামনে দিচ্ছি না, আমাদের পাশে একটা গ্যাপ আছে, স্পেস আছে, ওই জায়গায় গাছ, একটা গাছ আছে, গাছের নিচে আমরা ইনশাল্লাহ দিতে পারবো আশা করি স্যার। স্যার লোকেশন পেয়েছি, নাম্বার পেয়েছি, কাজ হচ্ছে, হোপফুলি স্যার এটা আমরা ইয়েতে গ্রুপে দিয়েছি স্যার, গ্রুপে আছে, এটা 3-4 দিন আগে দেওয়া হয়েছে স্যার, আর ডিজাইনটাও দেওয়া হয়েছে স্যার। স্যার এইবার বইমেলার ব্যাপারে, 21শে বইমেলার ব্যাপারে কারো কোনো পয়েন্ট আছে কিনা বলতে পারেন, থাকলে আপনাদের কাছে যে কাগজটা আছে এই কাগজের নিচেও আপনি লিখে দিতে পারেন আপনার পয়েন্টটা, যাতে এটা আমরা মানে শুধু বলে গেলাম রেকর্ড ঠিক হিসেবে। ম্যাম বলেন। থ্যাংক ইউ স্যার, আসসালামু আলাইকুম সবাইকে। অনেক থ্যাঙ্কস যে এই আয়োজনের জন্য, আর আরও বেশি থ্যাঙ্কস যে আমরা এবার সোহরাওয়ার্দীতে পেয়েছি স্টল, আরও বড় আঙ্গিকে পেয়েছি, এবং আশা করছি সব দিক থেকে আমরা আরও এগিয়ে যাব, এটা অনেক সুন্দর হবে। আমার কিছু পয়েন্ট আছে, আমার বিনীত নিবেদন করছি আমি সেগুলো সবার জন্য। যেমন আমাদের শুধুমাত্র আমরাই, মানে এই মিলিটারি রাইটার যারা, আমরাই শুধুমাত্র সবাই মিলে একটি মাত্র স্টল
একই স্টল আমরা এখানে কনফাইন থাকছি, এরকম কোথাও নেই। আর কেউ করেনি, পুলিশের আছে, বাট আমাদেরটা আরও অন্যরকম। তো এখানে আমরা এই ক্ষেত্রে আমরা অনন্য। তো আমাদের যে মোড়ক উন্মোচনটা, আমি চাই এই আমাদের যে অনন্য যে আয়োজনটা বা অনন্য সম্ভারটা, এটার প্রকাশ থাক। আমরা মোড়ক উন্মোচনটা স্টলের সামনে না, যে কনফাইন যে স্পেসিফাইড যে মঞ্চটা আছে আমরা ওখানে করতে চাই। এবং তাতে হবে কি, ওখানে মিডিয়া থাকে, মিডিয়া কর্মীরা অনেক থাকে, রাইটাররা থাকে, তারপরে হচ্ছে দেশের মানে সুশীল সমাজের অনেকেই যারা ইন্টারেস্টেড তারাও থাকেন। তাতে আমরা একটা প্রচার পাবো, আর প্রচারই প্রকাশ, এবং এটা আরও বিস্তার লাভ করবে। আর এখানে একটু আমরাই অনুপ্রেরণীয় বা অনুকরণীয় হতে পারি, কারণ মোড়ক উন্মোচনগুলো আসলে অর্গানাইজড হয় না, খুব এলোমেলো অবস্থায়। মানে আমি বইমেলার কথা বলছি, এখানে আমরাই ফার্স্ট স্টেপটা নিতে পারি, অন্যরা এগিয়ে আসবে বা অনুকরণ করতে পারে অনুপ্রাণিত হয়ে। যেমন আমরা অনেক রাইটার একসঙ্গে না করে ভাগ করে, যেভাবে বলেছেন স্যার, যেটা বলেছেন ওভাবে করব অবশ্যই। ওই দিনটাতেই আবার আমরা হয়তো 5 জন করে উঠলাম স্টেজে, 5 একসঙ্গে, তারা বই সম্পর্কে বলবেন, যেটা আমরা করি, বইটা মেলে ধরি, অত দূর থেকে নামটাও পড়া যায় না, কেউ বুঝতেও পারে না, এবং কারো হৃদয় পর্যন্ত পৌঁছায় কি না এখানেও একটু প্রশ্নবোধক চিহ্ন থেকেই যায়। সেখানে আমরা কম করে স্টেজে উঠলাম, একটু সময় সীমিতের মধ্যেই আমরা এটা করতে চাই, অল্প করে উঠে আমরা 2 দিন করলাম এটা। আর উন্মোচনে আমাদের সুশীল যারা নেতৃস্থানীয় আছেন সাহিত্যে, তারাও থাকবেন, আমাদের পক্ষ থেকেও থাকবে, নট দ্যাট যে শুধু তারাই থাকতে হবে, আমরাও থাকতে পারি, আমাদের অনেকেই আছেন। তো এটা আমরা এভাবে করতে পারি যেন খুব অর্গানাইজড এবং সুন্দর হয়, আমি এটাই চাই। এটা আমরা একটা আমরা একটা আলোর দিশা রাখি, যাতে সবাই এটা এভাবেই হতে পারে ইনশাআল্লাহ। আর আমি আরেকটা হচ্ছে যেটা প্রথম দিন 21শে বাংলা একাডেমি যে প্রাইজটা পুরস্কার দেওয়া হয়, প্রতিবারই ওখানে আমাদের রাষ্ট্রপ্রধান আসেন, উনি প্রাইজ দেওয়ার পরে উনি বইমেলাটা ঘুরে দেখেন। তো পুলিশের স্টলেও যান উনি, বাট আমাদের আর্মির স্টলে কখনোই কেউ আসেন না। আমি বিনীত অনুরোধ করব আমাদের রাষ্ট্রপ্রধান এবং তার সঙ্গে উনি যদি আসেন, সবাই আসবে। এবং আমাদের এটা অনেকে জানেই না, আমাকে প্রশ্ন করে যে তোমাদের স্টল, আপনাদের কি স্টল থাকে ওখানে, আমরা তো জানি না, তাহলে তো যেতাম। তো ওনারা যদি আসেন তাহলে এটা আর একটা বিস্তৃতি এবং মর্যাদা পাবে, আমি আশা করছি। আমাদের স্টলের পক্ষ থেকে আমরা এই বইমেলায়, 21শে বইমেলায় একটা পুরস্কার রাখতে পারি, স্টল বা কোনো রাইটারকে শেষের দিন আমরা দিলাম, উইথ ডিউ পারমিশন টু দ্য অথরিটি। এটাও আমাদের বিস্তৃতি বা প্রচারণায় একটা মাত্রা লাভ করবে। আমরা এখান থেকেই আমরা ঘোষণা দিতে পারি যে আমরা সেরা স্কুল বা শ্রেষ্ঠ স্টুডেন্টদের জন্য কিছু উপহার পাঠাচ্ছি, আমরা এটা শুরু করতে পারি, আমরা দেব, এটা বেস্ট স্টুডেন্ট বেস্ট আমরাই দেব, আমরা ডোনেট করব, এর জন্য আলাদা কিছু না, হয়তো পৌঁছানোর খরচটা লাগবে, অন্য কিছু না। এই বইমেলাতেই আমরা এই ঘোষণাটা দিতে পারি এবং আমরা শুরু করতে পারি। আর আমাদের স্কুলগুলোতে দিতে পারি আমরা। আর মিডিয়াগুলো ওরা কিছুটা সম্মান শ্রদ্ধাবোধ থেকে অথবা কিছুটা ভয় থেকে বা একটু কনফিউজ থাকে, ওরা আমাদের এই প্রচারণাটায় খুব একটা এগিয়ে আসে না। তো আমি অনুরোধ করব তারা যেন আমাদের সঙ্গেই থাকেন, মিডিয়াগুলো সবাই প্রচার পায়, আমাদের স্টলটা একটু কম পায়। আর বাকিগুলো নিশ্চয়ই সবাই বলবে, আর অনেকগুলো আছে, দীর্ঘায়িত হচ্ছে। থ্যাঙ্কস টু আমার এই পেশেন্টস দিয়ে এটা শোনার জন্য সবাইকে অশেষ ধন্যবাদ। ইনশাল্লাহ খুব সুন্দর হবে আমাদের আয়োজন এবং ফলপ্রসূ হবে। থ্যাঙ্কস। আসসালামু আলাইকুম। থ্যাংক ইউ ভেরি মাচ ম্যাম। বলতে চাই, তুমি শুনে তুমি বলবা না এখন তুমি বলবা, তোমার ইচ্ছা, আমি বলে নেব, আমার এটার উপরে পয়েন্ট আছে। স্যার বলে ফেলুন। মানে তিক্ত অভিজ্ঞতা থেকে বলছি যে ওই মঞ্চ যেটা তৈরি করা আছে বাংলা একাডেমির পক্ষ থেকে, ম্যাম একটু পয়েন্টগুলো ওই পেজে একটু নোট করে দিন। নির্ধারিত যে মঞ্চটা আছে ওটা আমাদের কন্ট্রোলে থাকবে না,
ওটা ওদের কন্ট্রোলে থাকবে এবং অনুষ্ঠানটা সঞ্চালনা করবে ওদের নিয়োজিত একজন মানুষ। আর আমাদের যেটা গতবার হয়েছিল, আমরা নিজেরাই তো আমাদের শৃঙ্খলা ঠিক রাখতে পারিনি। 2 মিনিট বলার জন্য বলা হয়েছিল, কেউ কেউ অনেক লম্বা সময় নিয়েছিল, একজন তো গানও গাইলো এবং ধাক্কাধাক্কি করলো একজন, খুবই দুঃখজনক। এবং অ্যাক্টিং চেয়ারম্যান তাকে চলে যেতে হলো কোনায় ধাক্কা খেয়ে। তো এগুলো আমরা নিজেরা যদি নিজেদেরকে ঠিক না করি তাহলে হবে না। আর ওখানে এটা করতে গেলে কখনোই আমাদের ইচ্ছা মতো এটা করতে দেবে না, এটা তারা বলে দেবে যেদিন আমাদের করার স্লট পাবো। ওই যে শামস জানে আমরা কতক্ষণ ওয়েট করতে হয়েছিল, টাইম কী ছিল, কারণ ডিজি মহোদয় ব্যস্ত ছিলেন মিটিং নিয়ে, কোনো কারো দোষ নয়। সুতরাং এটা একটু চিন্তা করতে হবে যে ওখানে করলে আমাদের ইচ্ছে মতো এটা করা যাবে না, আমাদের একটা স্লট দেবে, সেইখানে সবাইকে করতে হবে। মোড়ক উন্মোচনের যেটা হয়, আমি যেটা জানি সেটা হলো যিনি চিফ গেস্ট থাকেন উনি বই সম্পর্কে কিছু বক্তব্য দেন, লেখক দেয় না। উনি সব বই ওনাকে পড়তে হবে, আমি জানি না এটা সম্ভব কিনা, ফিজিবল কিনা, উনি বই সম্পর্কে কিছু বলবে। এটা হলো মোড়ক উন্মোচন, এইভাবে করা হয়। তো সুতরাং কিন্তু ভাবি এখানে যদি 20 জন রাইটার থাকে তাহলে কতক্ষণ সময় লাগবে? 1 মিনিট তো আমরা বলি নাই, আমরা তো লম্বা করে বলেছি, সময় নষ্ট করেছি। আমরা তো আপনি ছিলেন গতবার, আপনি ছিলেন না ওই অনুষ্ঠানে, ছিলেন না, আমরা দেখেছি, আমরা যারা ছিলাম তারা দেখেছি। 2-3 বারে বলতে আপনি কি বোঝাচ্ছেন? একই দিনে 2-3 বার নাকি 2-3 দিন, কোনটা বোঝাচ্ছেন? ওখানে আরও লোকজন ওয়েটিংয়ে থাকে ভাবি, অনেক বই উন্মোচন হয়। শুধু তাই নয়, আচ্ছা ঠিক আছে ভাবি, খুব ভালো, খুব ভালো। কিন্তু ওখানে ওই যে বললাম যে নিয়োজিত যে লোক, সেই একাডেমির না, সেটাই তো বললাম যে আমাদের কন্ট্রোল থাকবে না, আমরা এটা করতে পারবো না। হ্যাঁ, কিন্তু আপনি কি জানেন যে যে এটা করে তাকে টাকা দেয়া হয়? শুধু আমরা তো টাকা দেইনি, আমরা তো টাকা দেবো না, তাই না? তো সুতরাং আমরা কোনটা করব? আমরা টাকা দেবো, ওটা মেনে নেব। সুতরাং আমি চিন্তা করছি যে আমার মনে হয় আমাদের ভাবতে হবে, মানে আমরা কিভাবে করতে পারবো কিনা ওইভাবে আপনি যেভাবে চাচ্ছেন। সেটা অন্য কথা, ওটা তো সিদ্ধান্তের ব্যাপার, সেটা অন্য কথা। আপনি যেটা বলেছেন ওই যদি আপনার না, 2 দিন কোথায়, 2 দিন তো ফেস্ট করছি আমরা, মানে ওই ফেস্ট করছি ওখানে যদি করি, স্টলের সামনে করি, তাই না? আচ্ছা, আমার আরও কিছু পয়েন্ট আছে নুরুজ্জামান, সেটা হলো এই বই। এখানে আমি একটু স্যার বলি যে ওই বই যে একসাথে সব পড়তে হবে এটা না পড়ে রাইটার একটা সংক্ষিপ্ত ব্রিফিং লিখে দিতে পারেন, সেটা উনি দেখে দেখে বলবেন। রাইট। আচ্ছা, আমি আপনাদের যে পয়েন্টগুলো আছে ওই পেজ ট্যাগুলোতে একটু পয়েন্টগুলো নোট করে রাখলে আমাদের জন্য রেকর্ড রাখতে সুবিধা হবে স্যার। আমার কাউকে বলো না, সাইদুল বা কাউকে একটু বলো না নোট করতে। আচ্ছা, ও তাহলে ঠিক আছে। ওই যে বই জমা দেওয়ার ব্যাপারে যেটা 10টা করে বলা হয়েছে, এটা ঠিক আছে। এর আগে আমি মেসেজের 10টা পেয়েছি, কোনো অসুবিধা নাই। কেউ যদি 5টা দিতে চায় সে দিতেই তো পারে, কেউ যদি না দিতে চায় সেও না দিতে পারে, এটা তার ব্যক্তিগত ব্যাপার। কিন্তু আমার কথাটা হলো যে এটা তো এইখানে পৌঁছে দেওয়ার কথা, তাই তো, আমাদের অফিসে। কিন্তু যেটা হয়েছিল একবার, সেটা হলো যে প্রকাশক 50টা বই নিয়ে গেছেন একজন সিনিয়র অফিসারের, এবং সেখানে অসহায় বিক্রয় করবে, এবং আমাদের সাইদুল বা আমাদের ইমরান এরা যারা আছে, এইটা একটু অ্যাড্রেস করা দরকার যে কেউ স্টলে বই দেবে না। আচ্ছা, এছাড়াও বই যে ডিসপ্লে করা হয়, 100% বই একসাথে ডিসপ্লে করা যায় না, তাই তো? মানে যে টেবিলটা থাকবে সেখানে সবার বই ডিসপ্লে হয় না, সেই জন্য আমাদের কি করতে হবে, রোটেশন করতে হবে। ওটা প্রত্যেক দিন আমার মনে হয় করা যেতে পারে, যদি তারা করে অসুবিধা তো নাই কোনো, প্রত্যেকে যেন সুযোগটা পায়। ওখানে কেউ যে বলবে না আমার বইটা এখানে রাখো এবং ফুল টাইম রাখো, ঠিক আছে? আমি এগুলো অভিজ্ঞতার আলোকে বলছি, এবং আমি জেনেছি, এগুলো জেনেই বলছি, ঠিক আছে? চেয়ারের কথা যেটা বলা হয়েছে, ভিতরে যদি সাফিসিয়েন্ট নাম্বার অফ চেয়ার্স দেওয়া হয় খুবই ভালো কথা, যাতে যারা যাচ্ছে তারা যেন বসতে পারে। কিন্তু সামনে তো বসা যাবে না, সাইডে যদি বসতে পারে ভালো কথা, বসবে। কিন্তু বিক্রয়কর্মীকে ডিসলস্ট করে না, বিক্রয়কর্মী তার কাজ করছে। বিক্রয়কর্মীদের
মোটিভেশন দরকার আছে, তারা কথা বলবে, মানে স্টলে যারা আসবে এটা তাদের জানতে হবে। তারা কিন্তু সারাদিন কথা না বলেও দিন পার করতে পারে, অ্যাট দ্য এন্ড অফ দ্য মান্থ তারা পয়সাটা নিয়ে যাবে। আবার তারা রাওয়ার কথা, আমাদের কথা যদি তারা বলে যারা আসবে, তাহলে ভালো হবে জিনিসটা। ঠিক আছে, ওকে, আপাতত এইটুকু। আমরা সাব কমিটির ব্যাপার মিটিংয়ে এগুলো আমরা বিস্তারিত আলোচনা করবো ইনশাআল্লাহ। ভাই আমরা একটু আগাই, ম্যাম জি বলেন। একটা পয়েন্ট খুব ছোট, আমি এত বড় করে কথা বলি না, সেটা হচ্ছে ভাই ওই যে বই দেওয়ার কথা বললেন ভাই, যাদের ধরেন বই আপকামিং ধরেন একটু পরে আসবে ফার্স্ট উইকে বা 1-2 তারিখে, সেই ক্ষেত্রে আমি স্টলে বই দেওয়া নিষেধ, তো আমি তখন কোথায় দিতে পারি? এখানে দিয়ে যাবো? ওকে ওকে দেন, ওকে দেন। এখানে আমাদের লাইব্রেরিতে অথবা পাবলিকেশন হাউসে বইগুলো দিয়ে গেলে আমার মনে হয় হবে। তো আমরা প্রসিডন করি, আমরা অলরেডি 15 মিনিট সময় নিয়ে নিয়েছি এই ইয়েতে আইটেমে, তারপরে বিস্তারিত আলোচনা হয়েছে। তো আমরা দ্বিতীয় যে পয়েন্ট, সেই পয়েন্টে একটু যাই, সেটা হলো এই বিষয়ে যদি কারো কোনো আর অন্য কিছু থাকে, এখানে যে বইমেলার যে পয়েন্টটা আছে এখানে আপনারা লিখে দিতে পারেন, কারণ ফাইলগুলো আবার আমরা কম্পাইল করবো ইনশাল্লাহ। সেকেন্ড যে বিষয় আইটেমটা, সেটা হলো আমাদের দি রাওয়া মিরর। অলরেডি আপনাদের কাছ থেকে আমরা 53টা লেখা পেয়েছি, এবং রাওয়া মিররে টোটাল ইংলিশে আর্টিকেল আসছে 11টার মতো, আর অন্যান্য প্রবন্ধ, ভ্রমণ, স্মৃতিকথা, গল্প, কবিতা এগুলো আসছে আমরা পেয়েছি। আমরা সাবকমিটি এটা সিদ্ধান্ত নেবে ভেটিং টেটিং যা করার, বাট একটা জিনিস আমাদের একটা গাইডলাইন আমাদেরকে চেয়ারম্যান মহোদয় দিয়ে দিয়েছেন, সেটা হলো নতুন রাইটারদেরকে আমরা প্রায়োরিটি দিব, এনকারেজ করব। এই ব্যাপারে সাবকমিটিকে আমরা যথাযথ গাইডলাইন দিয়ে আমরা ফাইনাল রাওয়ার মিররের ব্যাপারে কাজটা কমপ্লিট করব। আমরা চেয়েছিলাম রাওয়া মিররটা 21 তারিখের ভিতরে করে ফেলার জন্য, বাট যেহেতু আমাদের মাত্র আমরা টেক ওভার করেছি, অনেক ফর্মালিটি ছিল, আর আমিও মাঝখানে একটু শিখছিলাম, এই ওভারঅল সব কিছুর কারণে আমরা একটু পিছিয়ে দিয়ে এটা ফেব্রুয়ারির 2nd সপ্তাহে হয়তো আমরা বের করব, বাট জানুয়ারি এডিশন হিসেবে এটা প্রেসে যাবে ইনশাল্লাহ। এটাতে যে সিকোয়েন্স প্ল্যান করা হয়েছে আপনারা হয়তোবা যেটা দেখেন, যদিও ফাইন, এটা জাস্ট একটা গ্ল্যান্স দেখার জন্য যে কি কি জিনিস এখানে থাকতে পারে। এটা ম্যাগাজিন আকারে বেরোবে, শুধু মিররটাই না, মিরর ছাড়া প্রতি মাসে একটা করে রাওয়া রিভিউ বেরোবে এখন থেকে, এটা সিদ্ধান্ত হয়েছে ইসি মিটিংয়ে। তো যেহেতু প্রতি মাসে রাওয়া রিভিউ বেরোবে, সুতরাং আপনারা কন্টিনিউয়াসলি লেখা দিতে থাকবেন, আমরা রিভিউতেও এই জিনিসটা ইনকর্পোরেট করতে পারবো ইনশাল্লাহ। তো আমরা এই পর্যন্ত যা পেয়েছি এগুলো রাওয়া মিররের ভিতরে আমরা কমপ্লিট করব, নেক্সট মিররটা হবে জুলাইতে। তো আমরা যে সিকোয়েন্সটা এখানে দেখিয়েছি সেটা হলো প্রথমত কভার পেজ থাকলো, রাওয়ার যে ফ্যাসিলিটিস আছে এট এ গ্ল্যান্স, এক নজরে রাওয়া অল ফ্যাসিলিটিস দিয়ে আমরা তারপরেই শুরু করব। প্রধান পৃষ্ঠপোষকের কারা কারা ছিলেন, সভাপতি কারা কারা ছিলেন, প্রধান পৃষ্ঠপোষকের একটা বাণী, সভাপতির একটা বাণী, সম্পাদকের একটা বাণী, কার্যনির্বাহী পরিষদ, যেহেতু গত পরিষদটা সেদিন চলে গেল, তাদের থাকবে এবং নতুন পরিষদও থাকবে, আর সম্পাদক পরিষদ আগেরটাও থাকবে, নতুনটাও থাকবে। পরবর্তীতে আমরা রাওয়ার বাংলাদেশ 2.0 গ্রাফিকি কালেক্ট করে এই গ্রাফিকিগুলো আমরা রাওয়ার মিররের ভিতরে এবার আমরা ইনকর্পোরেট করব ইনশাল্লাহ। তারপরে সূচিপত্রে প্রথমত আমরা ইংলিশ সেকশনটা সম্পন্ন করব, পরে বাংলা সেকশনটা করব। রাওয়ার গত 6 মাসে যত অ্যাক্টিভিটিস সেগুলো পেন পিকচারে পিক্টোরিয়াল ভিউ দেওয়া হবে। লাস্টে অবিচুরি যাদেরকে আমরা হারিয়েছি তাদের ছবি টবি দিয়ে আমরা রাওয়া মিররটা শেষ করব। এই ব্যাপারে কারো কোনো পয়েন্ট থাকলে এই পেজের নিচে আপনারা একটা দুইটা পয়েন্ট লিখে দিতে পারেন, আর যদি সবার জন্য কোনো পয়েন্ট থাকে সেটা আপনারা কেউ বলতে চাইলে বলতে পারেন। স্যার আমি একটা পয়েন্ট বলতে চাই, এটা আমার অনেক দিনের কর্নেল শাহাদাত, রাওয়া 1758। জি স্যার। আমরা যে রাওয়া মিররটা বের করি অবশ্যই যে কোনো প্রকাশনা প্রশংসার যোগ্য,
প্রত্যেক স্কুল কলেজ ইউনিভার্সিটি সংস্থা ম্যাগাজিন তৈরি করে। আমার সুনির্দিষ্ট প্রস্তাবনা হচ্ছে আমরা বছরে অন্তত একটি সংখ্যা এটাকে নাম দিতে পারি রাওয়া মিরর স্পেশাল। মানে সংখ্যাটাতে ওইরকম হবে যেটা সারা বছরই আমরা কাউকে না কাউকে প্রেজেন্ট করতে পারবো, এবং রাওয়ার পক্ষ থেকে, রাওয়ার ইসি মেম্বারদের পক্ষ থেকে বা রাওয়ার সাথে ইন্টারাকশন হয় যে সমস্ত সংস্থাগুলো বিশেষ বিশেষ ব্যক্তিদের দেব। যেমন এখনকার যে মিরর আছে ইচ্ছা করলেই দেওয়া যায়, কিন্তু বাংলা একাডেমির ডিজিকে বা চেয়ারম্যানকে এটা দেওয়ার মতো, উনি এটা পড়ে বিশেষ জ্ঞান অর্জন করবেন, এখন আমরা ওই স্কিলে পৌঁছি নাই। অন্তত একটা সংখ্যা প্রতি বছর যদি টার্গেট করি, সেটা নাম দেব রাওয়া মিরর স্পেশাল। তাহলে কিন্তু আমাদের এটার সাথে রাওয়ার ইমেজও বেরোবে, আমাদের রাওয়ার লেখকদের ইমেজটাও অনেক বৃদ্ধি পাবে। সেটা অনেক মানে তাড়াহুড়া না করে চিন্তা করে যেন করা হয়, এটা আমার একটা সুনির্দিষ্ট প্রস্তাবনা। থ্যাংক ইউ স্যার। সূচিপত্র বিষয়ে যখন এটা হবে স্পেশাল, যেমন ধরেন স্যার সেনাবার্তা আমরা সবসময় ছাপাই, কিন্তু বিশেষ 25 আর্মির 25 ভর্তিতে একটা বিশেষ সেনাবার্তা তৈরি হয়েছিল, তো ওইটার জন্য কমিটি তখন আলাদাভাবে তৈরি করছে। তা আমরা করলে কি কি কন্টেন্ট হবে, কেমন ইমেজ বিল্ডিংয়ের জন্য, যেটা প্রেসিডেন্টের কাছে দিলেও সে উল্টাবে। একটা এনডিসির ম্যাগাজিন দেখলে কিন্তু আমরা পড়ার চেষ্টা করি, বিসের একটা ম্যাগাজিন দেখলে পড়ার চেষ্টা করি, সেই দৃষ্টিভঙ্গি থেকে আমি বলছি স্যার। ধন্যবাদ স্যার। সূচিপত্র বিষয়ে আমার একটা বক্তব্য হলো, আমরা ইংরেজিকে প্রায়োরিটি দিচ্ছি বাংলার উপরে। জি স্যার। এটা কেন স্যার? উই আর মিলিটারি অফিসার্স, মেনলি দেখা যায় যে আমরা প্রেফার করি ইংলিশটাকে আগে অ্যাড্রেস করতে। এখন যদি আমরা সিদ্ধান্ত নেই যে বাংলাটাকে আগে দিতে পারি, বাট এটার জন্য ট্রেডিশনালি যেটা হয়ে আসতেছে যে ইংলিশটা আগেই আসে স্যার। মিলিটারি অফিসার হয়ে কি আমরা পুরা দেশের উপরে একটা কিছু চাপিয়ে দেব? আমার মনে হয় যে ওখানে ভুল হচ্ছে স্যার। অসুবিধা না, আপনি গাইডলাইন দেন। আমি তো দেখি স্যার বাংলা দিয়ে আমরা শুরু করব। ওকে স্যার, বাংলা দিয়ে শুরু করব। আমার একটা পয়েন্ট আছে যে ব্যাপারে আমি বলেছিলাম, লিখেছিলাম যে নুরুজ্জামান সংখ্যা কয়টা হচ্ছে আমি একটু জানতে চাচ্ছি। শামস, বছরের সংখ্যা কয়টা হচ্ছে? এটা তো কমিয়ে দুটোতে চলে এসেছিল বাজেটের কথা বলে না। ওয়াই দুটো? আমরা 4টা করেছি এর আগে, 4টা গেছে। প্রতি মাসে যে একটা করে রিভিউ বেরোবে সেজন্য আর ইয়ে হচ্ছে না স্যার। রিভিউ তুমি কতদিন চালাবা এবং কতদিন? প্রতি মাসে চালাবো স্যার। আচ্ছা চালাও, কিন্তু কেন, ওয়াই নট? তুমি আগে তো 4টা ছিল এবং যেটা 2টা করা হলো সেটা তো বাজেটের কথা বললে যে টাকা নাই। আসলে কি টাকা নাই? আমাদের কি বাজেট আছে? মানে স্যার ওই যে স্যার যেটা বললেন বছর একটা স্পেশাল করতে হবে, শোনো আমরা এটাকেই আস্তে আস্তে স্পেশালের দিকে চলে যাওয়ার চেষ্টা করছি। নুরুজ্জামান, আমাদের স্পেশাল আগেও ছাপা হতো ওই যে স্বাধীনতা দিবসে আর বিজয় দিবসে, ওটাই স্পেশাল ইস্যু বলা হতো। তুমি দেখে নিও পুরোনো সংখ্যা, আর স্পেশাল লেখার দরকার নেই। ওটাই আমি চাচ্ছি যে ওই দুটো স্পেশাল সহ আরও দুটো যোগ করে যদি 4টা করা যায়। তুমি যেটা বলছো মাসে যেটা বেরোবে তো বেরোবে, ঠিক আছে, অসুবিধা নেই। এখানে আমি কেন বলছি যাতে রাবার রাইটাররা সুযোগটা পায়। ওই তুমি বললা নতুনদের সুযোগ দেওয়ার জন্য। আমরা কিন্তু কেউ প্রফেশনাল না, আমাদের কি আছে কেউ আমাদের মধ্যে যারা পেশাদার মানে লেখালেখি করে জীবন নির্বাহ করে? আমার তো মনে হয় না কেউ আছে। আমাদের সিনিয়ররা যারা লেখেন, অনেক ব্রিগেডিয়ার শাখাওয়াত বা এই জাতীয় যারা আছেন, তাদের বই অনেক মানুষ জানে, কেনে ইত্যাদি। কিন্তু ওই যে যখনই বলা হয় মানের ব্যাপারে, আমাদের মানটা একটু মেনে নিতে হবে, কারণ যেহেতু আমরা অ্যামেচার, সুতরাং আমাদের মান যে খুব ভালো হবে, উচ্চ পর্যায়ের হবে, সেটা আমরা আশা না করে আমরা যেন সবাইকে সুযোগটা দেই। আর ম্যাগাজিন যদি 4টা করা যায় বছরে, প্লিজ ট্রাই, যাতে সুযোগ পাই আমরা সবাই যারা লেখেন। রাইট স্যার, থ্যাংক ইউ। আমার বক্তব্য হলো যে এটা ব্যালেন্স করতে হবে ইনকাম এবং এই খরচের সঙ্গে। এটা ব্যালেন্স করে যদি 4টা করা যায় তাহলেই কেবল আমার বক্তব্য হলো যাওয়া উচিত। থ্যাংক ইউ স্যার। আসসালামু আলাইকুম, আমি ব্রিগেডিয়ার জেনারেল শামস, রাওয়া 4650। রাওয়া রিভিউ যেটা বললেন যে এটা প্রত্যেক মাসে যাবে, আগে যেটা রাওয়া রিভিউ ছিল এটা মেইনলি রিসার্চ একটা ম্যাগাজিন ছিল, ওটা মনে হয় বছরে 2বার বেরোতো। এটা কি ওই জিনিসটাই বেরোবে নাকি রাওয়ার ডেইলি অ্যাক্টিভিটিসগুলোকে রিফ্লেক্ট করে বেরোবে মাসে মাসে? কারেক্ট স্যার। আর প্রত্যেক মাসে একটা বেরোনো আমার মনে হয় ইট উইল বি টায়ারসাম। এটা মনে হয় একটু 3 মাসে বা এরকম করে বেরোলে আমার মনে হয় ভালো। প্রত্যেক মাসে ইট উইল লুজ ইন্টারেস্ট। আন্ডারস্টুড স্যার, পয়েন্ট নোট করলাম আমরা। এগুলো আমরা সাব কমিটিতে আমরা থ্রো করব, ওনারা ডিসকাস করে
ফাইনাল একটা আচ্ছা, আর ডিসিশন। রাওয়া রিভিউ যেটা ছিল রিসার্চ ওরিয়েন্টেড, ওটা আলাদা। অ্যাবাউট দ্যাট, ওটা আলাদা। ওটা আলাদা। তাহলে এটা তাহলে নাম কি রিভিউ দেওয়া হবে, যে প্রত্যেক মাসে যেটা বের হবে? এটা স্যার আগে রাওয়া রিভিউ ছিল কি না আমি জানি ছিল, এটা আমাকে বলা হয়েছে রাওয়া নিউজ লেটার হবে মান্থ ওয়াইজ। এটা ডিসকন্টিনিউ হয়ে গেছে মনে হয় 1 বছর আগে। রিসার্চের এই কাজগুলো হতো রেগুলারলি, এবং আমি মনে করি যে এটা একটা ইটস এ প্ল্যাটফর্ম, তাদেরকে সুযোগ দেওয়া উচিত যারা রিসার্চার মিলিটারিতে, সো দ্যাট তারা আস্তে আস্তে করে আগায়। স্যার যেমন বললেন যে ইনিশিয়ালি আমরা কোয়ালিটি জিনিস সবসময় পাবো না, বাট গ্র্যাজুয়ালি আমাদের এক্সপার্টিস যখন ডেভেলপ করবে তখন উইল গেট দ্য কোয়ালিটি থিংস। আমার মনে হয় দিস শুড বি এনকারেজড, অ্যান্ড দিস ওয়াজ ডিসকারেজড অ্যান্ড স্টপড, আই ডোন্ট নো, ফর আননোন রিজন। থ্যাংক ইউ। আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। স্যার বসে না, বলুন স্যার। আমি কমফোর্টেবল, দাঁড়িয়ে কথা বলতে আমি কমফোর্টেবল ফিল করি, বিকজ আই ক্যান ডমিনেট দ্য ক্রাউড। স্যার আপনি বারবার রেফার করছেন সাব কমিটি, আমরা এখানে অনেক কথাবার্তা বলতেছি, আপনি বলতে চাচ্ছেন যে সাব কমিটি ডিসাইড করবে, তাহলে আমরা এখানে যারা বলতে চাচ্ছি এখানে তো মেজরিটি বলতেছি, এখান থেকে তাহলে আমরা কি মানে সাব কমিটি ইজ দ্য ফাইনাল অথরিটি? আপনাদের যে পয়েন্টগুলো সবগুলো পয়েন্টই আমরা নোট করে নিচ্ছি, নিয়ে আমরাই কিন্তু সাব কমিটি। আলহামদুলিল্লাহ। তৌহিদ, তাহলে সাব কমিটির কাজটা কি সেটা আমি জানতে চাচ্ছি। সাব কমিটির কাজই ওইটা। আমি এখানে নো প্লিজ, আমি এখানে হিউজ ডেলিব্রেশন করছি, ফ্লোর ইজ ওপেন, হ্যাঁ, বাট আপনি বলতে চাচ্ছেন সাব কমিটি উইল ডিসাইড। তাহলে আমি এখান থেকে কি মেসেজ নিয়ে যাচ্ছি যে আমার এগুলো কি যাচ্ছে? সাব কমিটি তো কয়জন? ইটস এ কমিটি অফ হাউ মেনি স্যার? সেটা তো ডিসাইড হয়নি এখনো বোধহয়। এটা স্যার জাস্ট আমি আপনার ইমোশনটা আমি বুঝতে পেরেছি স্যার। ওইটা আসলে হয়তো আমাদের অভিব্যক্তিতে একটু ভুল হইতে পারে। সেটা হলো যে আমরা এখানে আলোচনা যেগুলো করব স্যার, এগুলো ফার্দার আবার এলাবোরেশন হবে তারপরে স্যার, দ্যাট ইজ নট দি এন্ড। তারপরে আবার স্যার চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ওনারা বসে হয়তো আর একটা করবে। তবে স্যার আপনাদের এই প্রস্তাবটাই হলো গিয়া মূল চাবিকাঠি, যেটা আমরা এখানে লিখে দিচ্ছি। জি থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ স্যার। এলাবোরেশন হবে, নট টু টেক লাইক দ্যাট যে আমার পয়েন্টটা ডিসকার্ড হলো বা ইয়ে হলো, দ্যাট উইল বি ডিসাইডেড অ্যাট দি এন্ড অফ দি রোড ম্যাপ। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ, ইউ আর জেনারেস, ইউ আর জেনারেস। সবার সব পয়েন্ট ওই সাব কমিটি সব নেবে তা তো সম্ভব না। সম্ভব। নেক্সট, এই যে সাব কমিটি বলছি আমরা, আমাদের কয়টা সাব কমিটি? স্যার আমরা বলছি যখন না না, আপনি তো বারবার সাব কমিটি রিফার করছেন। এজেন্ডা আছে স্যার। আচ্ছা ওকে ওকে স্যার, ওকে আচ্ছা স্যার, আমার স্যার আমি একটু সময় নেই, কারণ আমি এই রাওয়ার বইমেলার সাথে শুরু থেকে জড়িত এবং আমি সারাক্ষণিক সময় দিই বইমেলায়। এই যে মিরর নিয়ে যে কথা হচ্ছে, এই মিরর কয়জনে পড়ে? সংখ্যা কয়টা হবে না, এই মিরর কয়জনে পড়ে? আই এম গিভিং ইউ দ্য গ্রাউন্ড রিয়েলিটি। এই মিরর প্লটে চলে যায়, ওয়াচম্যানরা এটি বিক্রি করে মুড়ি বেচে খায়, মুড়ি কিনে খায়, যার জন্য আগে ঘরে ঘরে যেত, এখন বন্ধ করে বলেছে ফ্রন্ট ডেস্ক থেকে নেবে। ফ্রন্ট ডেস্ক থেকে বসে থাকি, আমার কোরের অফিসার, আমার স্টুডেন্ট অফিসার, এই আমি তো তোমার লেখা পড়ি, তোমার ভাবির একটা লেখা আছে পড়া কিন্তু টাসি, তুমি যাওয়ার সময় এই মিররটা নিয়ে যাইও। আমি বসে থাকি, ও যাওয়ার সময় নেছে কিনা, ও নেয় নাই। তো তুমি তো ওয়ান অফ দেম। হ্যাঁ, তারপরে আমি এখানে যারা ফ্রন্ট ডেস্ক এক্সিকিউটিভ, আমি জিজ্ঞেস করি যে এই তোমাকে না বলছিলাম যে তুমি ওই স্যারকে কিন্তু বইটা, আমি নেয় নাই যে সেকেন্ড টাইম, তুমি কিন্তু এইটা মিররটা দিবা। তা বলছে যে তুমি দিছিলা? বলে হ্যাঁ, আপনি বলার পরে স্যারকে আমি মিররটা দিছি, স্যার এরকম ধুয়ে চলে গেছে। বলে যে না, এটা আমি নেব না। কথাটা বলতে চাচ্ছি স্যার, আমরা এত পয়সা খরচ করে মিরর বানাই, মিরর পড়ে না। না পড়ার কারণ একটা বলছি, এখানে যে ফ্রন্টগুলা খুব ছোট। আমার চোখের চশমা, আমার পাওয়ার অনেক বেশি। আমি যখনই দেখি খুদে আমি স্ট্রেট হয়ে মাই আইজ রিজেক্টেড। আমার চোখ এটে নেয় না। আমার এই বয়সে আমার চোখকে ট্যাক্সিং করার মতো কোনো গরজ আমার নাই। আমার চোখকে আমি নষ্ট করবো না, 1 নাম্বার। 2 নাম্বার, একটা মিররে সবাই সব কিছু পড়বে না, সেগমেন্ট ভাগ করা থাকে, এখানে কোনো সেগমেন্ট নাই। আমি বলতে চাইছি এখানে কিছু সেগমেন্ট থাকা উচিত। নাম্বার 1, ট্রাবল টেলস।
যে ট্রাভেল স্টেজ পড়বে স্টেট হয়ে ট্রাভেল স্টেজ পড়বে। 2 নম্বর হচ্ছে স্মৃতিকথা। আমরা তো এই বুড়ো বয়সে স্মৃতিকাতর হয়ে যাচ্ছি, এখানে স্মৃতিকথার একটা সেগমেন্ট থাকবে। এবং এখানে কিন্তু সবসময় এখানে ভ্যাটানরিতে সবসময় বলা হয়, আমরা সবসময় রিকোয়েস্ট করি যারা রিপিটেড অফিসার ফ্রম পাকিস্তান, ইউ হ্যাভ নট টোল্ড ইউর স্টোরিজ, ইউ হ্যাভ ভেরি রিচ স্টোরিজ। আপনারা এইগুলো আমাদের শেষ করতে দাও, আপনারা এইগুলো আমাদেরকে বলে যান। আপনারা না বললে কিন্তু এই গল্পগুলো আমরা আর পাবো না। কিন্তু অনেকে বলে যে গল্প দেই, কিন্তু বলে কি আপনার লেখা গুণগত মান না। উনি বলে আমি 70-80 বছর বয়সে ভাই লিখতে পারি না, 14 লাইন লিখছি, আমার একটু যদি ডিসক্রাইব করে দেয়, এই বিদ্যুৎ হওয়ার স্কোপ আমার নাই। আমি বলতে যাচ্ছি স্মৃতিকথাকে যদি লিখে থাকে সেটা যে হোক ওইটা পাবলিশ করেন, বিকজ ইট ইজ ভেরি ভেরি প্রিসিয়াস। স্যার নোটেড, নেক্সট স্যার নোটেড, আমরা সেগমেন্ট করেছি স্যার, সেগমেন্ট আছে করেছেন স্যার। আমি বলি যে এটা প্রিমেচিউর স্টেজ, আমাদেরকে একটু সময় দেন, কাজ করার জন্য আমাদের একটা সুযোগ দেন স্যার। আমার অভিজ্ঞতা থেকে আমি বলে যাচ্ছি, আপনি কাইন্ডলি শোনেন, এটা আপনার কাজে লাগবে। নেক্সট, আমি এই বয়সে দেখতে চাই কার কি অ্যাচিভমেন্ট আছে। আমার অ্যাচিভমেন্টের না 45 বছর পরে আর কারো অ্যাচিভমেন্ট থাকে না, রেয়ার। এখন অ্যাচিভমেন্ট আছে আমার চিলড্রেন, এখন অ্যাচিভমেন্ট আছে আমার গ্র্যান্ড চিলড্রেন। এইগুলো ফলো করে থাকবে, আমরা দেখি ইন্সপায়ার হব। আরে কর্নেল জাফর বিন বাশারের ছেলে অস্কার পাইছে, এ সময় তো একটা রাওয়া ম্যাগাজিনে হইতে পারতো, একটা মিররই হইতে পারতো ওইটা নিয়ে। এরকম কোনো অ্যাচিভমেন্ট আমরা দেখি না। আমাদের অনেক অ্যাচিভমেন্ট আছে দেশে বাইরে, সেইগুলো ফলো করে ছবি দিয়ে থাকবে, পিক্টোরিয়াল করে থাকবে, যাতে করে আমরা উদ্বেলিত হব। হ্যাঁ, আমাদের ডাইনিং টেবিলে আমাদেরকে গ্র্যান্ড চিলড্রেনকে বলবো দিস ইজ হোয়াট ইট ইজ। স্যার স্যার এক নাম্বার, এটা আমরা নোট করলাম, রাইট। নেক্সট ইজ আ ভেরি মানে প্রিমিয়ার ইস্যু, উইল টেক কেয়ার অফ দ্যাট। নেক্সট স্যার, এখানে জেনারেল ইব্রাহিম লিখবে না, ব্রিগেডিয়ার সাকাওয়াত লিখবে না, দে ডোন্ট হ্যাভ টাইম। উইল হ্যাভ টু ক্রিয়েট নিউ রাইটার্স। এবং সেই জন্য এই নতুন রাইটাররা যখন দেয় এরা কোয়ালিটিতে পড়ে না। আমি বলতে চাচ্ছি, একটা লোক যখন নতুন কিছু লেখে, যা লেখে পাবলিশ করেন, দ্যাটস এ বিগ বুস্ট ফর হিম। ওর যদি একটা পাবলিশ হয়, হ্যাঁ, সেটাকে আপনারা করেন, ইন্সপায়ার করেন। এই জন্য এরকম সেগমেন্টগুলো করেন স্যার, তাহলে এটা মানুষ খাবে। আপনি ছাপাচ্ছেন, কেউ খাচ্ছে না, কোনো লাভ আছে কিছু? স্যার থ্যাংক ইউ সো ভেরি মাচ স্যার। এখন আগের বই মেলার যে একটা সেকশনটা বলছিলেন, এই সময় একটা কথা বলতে চাই। এই কথাটা আমি মিট অ্যান্ড গ্রিটে কথাটা বলেছিলাম, বাট আমাকে বলে যে তৌহিদ চেয়ারম্যান তো বলো সাউন্ড সিস্টেম ভালো ছিল না, তোমার কথা বুঝতে পারি নাই। আমি সেইখানে বলতে যাচ্ছি যে এইবার আমাদের রাওয়ার বই স্টল উইল বি ভেরি চ্যালেঞ্জিং, কারণ আমরা শরৎ উদ্যানে যাচ্ছি, সি সমুদ্র, সেখানে আমাদেরকে খানা বানাইতে হবে। হোয়াট আই ক্যান সেন্স, এবারের বইমেলা উইল বি ফ্লাডেড উইথ পিলখানা। মানুষ 15 বছর 20 বছর ধরে বলতে পারে নাই, সব উগড়ে দেবে। এবং আমি পুরো মাস রাওয়ার বইমেলায় বসে থাকি, বই বিক্রি করার জন্য না। আই ওয়ান্ট টু প্রমোট রাওয়া। রাওয়ার স্টলে এসে প্রথমে লোকজন কী বলে জানেন? আরে রাওয়া এইটা কী জিনিস? আপনি যাদেরকে সেলফ এক্সিকিউটিভ রাখেন, আর দে স্মার্ট এনাফ টু আনসার দিস? আই আনসার দ্যাট দিট ইজ হোয়াট ইজ রাওয়া। সময় নিয়ে এক্সপ্লেন করি। তো এবার চারিদিকে যখন দেখবে যে বিডিআর পিলখানা এইটা সেইটা, সবাই কিছু অনেকে কিন্তু রাওয়াকে টেস্ট করতে আসে। এখানে এসে যখন দেখবে যে আপনাদের পাবলিকেশন থেকে আপনাদের ফরেন ফ্রেন্ড কলেজদের নিয়ে কী লিখছেন, একটাও যদি বের না হয়, হ্যাঁ, আই এম শিওর ইউ উইল বি হাইলি এম্বারাসড। থ্যাংক ইউ ভেরি মাচ। পরে আবার কথা বলবো। নুরুজ্জামান, আমি একটু বলতে চাচ্ছি, ওই যে সংখ্যার ব্যাপারে একটু বলি। ওই যে এটা তো লাস্টে যেটা করেছিল কর্নেল সাখাওয়াত, ইট ওয়াজ অনলি 500 কপিজ গতবার। আচ্ছা, তার আগে যেটা বলা হলো যে ওই পাঠানো হতো, তারপরে ফেরত আসতো, ওই যে বিক্রি করা হয় ইত্যাদি ইত্যাদি, জানো। কিন্তু পড়ে না বলতে কি সবাই পড়ে না তা তো নয়, কেউ কেউ তো পড়ে নাকি, না হলে কেমন করে আমাকে বলে তুমি লেখালেখি করছো বা তুমি কি করছো। বেশ কিছু সিনিয়র, সরি আপনাকে ইন্টারফেয়ার করার জন্য, আমাকে অনেক ইনপুট নিয়েছি স্যার। নেওয়ার পরে এটার স্ট্যান্ডার্ডটা যাতে ওরকম সোভেনিয়ার টাইপ হয়, ওরকম করার জন্য আমরা ইনশাল্লাহ চেষ্টা করব। এবং দিস টাইম এই কপি আমরা 2000+ করতে চাচ্ছি। ঠিক আছে, গুড। এবং সেটা কি করবা, ডাকে পাঠাবা নাকি? আমাদেরও কিন্তু মিরর, রাওয়ার একটা মিরর, নতুন এক্সিকিউট করে কমিটির একটা মিরর হবে ইনশাল্লাহ।
উই হোপ এমন প্ল্যান অ্যাকর্ডিংলি উইল প্রসিড অন স্যার ইনশাল্লাহ। এটা কিভাবে তোমরা কি ডাকে পাঠাবা নাকি পরিষদে দেবা? দুরকমই হয়েছিল স্যার। কতগুলো সেশনে আমাদের পিকনিক আছে একটা, হ্যাঁ আমাদের 21শে বইমেলার ওইখানে স্টলে রাখবো আছে, থাকবে স্যার, নিচে থাকবে, তারপর একটা অ্যানাউন্সমেন্টও যাবে। ওই যে লিখে লিখে সাইন করে মানে নাম্বার লিখে নিতে হবে। থ্যাংক ইউ। আমি মনে করি যে পাঠানোর ব্যবস্থা করা উচিত, কারণ সামনে থাকলে মানুষ পড়ে, ওই নিয়ে যে পড়ে না কেউ কেউ। তো আমি মনে করি যে পাঠানোর ব্যবস্থা করা উচিত। স্যার পয়েন্ট নোট করলাম। আমরা আগে সচরাচর যারা চিফ আমার প্যাট্রন আছেন বা চেয়ারম্যান আছেন, এক্সিকিউটিভ যারা আছেন, তাদের কাছে আগে পাঠাতাম, এখন আমরা এই পয়েন্টটা ইনক্লুড করলাম আর কি, নোট করলাম। শুধু একটাই বিনীত অনুরোধ যে শুধু একটা ওই ছবি বেস যেন না হয় যেটা মাসিক ভিত্তিতে বের হবে, এটা যদি অ্যাক্টিভিটিস বেস, অন্যরা দেখলে যদি বুঝে ইট ইজ রাওয়া অ্যান্ড রাওয়া ইজ ডুইং মেনি গুড থিংস, এইটাই একটা বিনীত অনুরোধ। ধন্যবাদ। রাইট স্যার, রাইট স্যার। স্যার প্লিজ। আমি মেজর রিটায়ার্ড নাসির, 13 BMA লং কোর্সে। আমার দুটো সাজেশন আছে। প্রথমটা হলো যে গোটা পৃথিবী এখন ইলেকট্রনিক্সে চলে গেছে, ই বইতে চলে গেছে। আমরা আমাদের পাবলিকেশনগুলোর ই ফরম্যাটটা করতে পারি কিনা এবং সেটা লিঙ্কটা আমরা শেয়ার করতে পারি কিনা, এটা বিবেচনা করার জন্য অনুরোধ করছি। এটা খুব কঠিন কিছু না স্যার। আমরা আমাদের ওয়েবসাইটে আপলোড করব। আমাদের ওয়েবসাইটটা এখন একটু অ্যানালগ আছে, এটাকে একটু ডাইনামিক করবো ইনশাআল্লাহ। খুবই সোজা, এটা আজকের বিশ্বে এটা একেবারে অল্প খরচে ডান স্যার, ইট উইল বি ডান হোপফুলি বাই জুন, ইট উইল বি ডান। আর আরেকটা সাজেশন হলো একটু জানার, এটা সাজেশন না প্রশ্নটা, রাওয়া পাবলিকেশনস একটা তো ইনস্টিটিউশন আছে, কোনো লেখক যা কিছু লেখেন সেটার মধ্যে বিতর্কিত কিছু থাকলে সেটার দায় দায়িত্বটা কার উপরে যাবে? রাওয়া পাবলিকেশনস এবং লেখক যৌথভাবে নাকি শুধু লেখকের? কারণ এটা একটা বড় প্রশ্ন। আমি যা কিছু লিখি, আমি পত্রিকাতে নিয়মিত লিখি, আপনারা অনেকে হয়তো জানেন, কিন্তু ওইটার দায় দায়িত্ব কিন্তু সম্পাদক বহন করে। মামলা হলে কিন্তু 1 নম্বর আসামি হয় সম্পাদক, 2 নম্বর হয় লেখক। আমার জিজ্ঞাসা হলো যে এই ক্ষেত্রে কি হবে? আমি পিলখানার উপর একটা কিছু লিখলাম, একজনের উপর দায় দায়িত্ব গেল, উনি সংক্ষুব্ধ হলেন, তখন মামলাটা হলে কি আপনারা আমাকে 1 নম্বর আসামি হিসাবে সামনে থাকবেন? ধন্যবাদ স্যার। অ্যাজ ইউজুয়াল ওইটা সম্পাদকের উপর দিয়ে যাবে, বাট আপনারা সম্মানিত রাওয়া মেম্বার আছেন, উইল রেস্কিউ আস। তবে সেনাবাহিনী তো সর্টিং এ ওগুলো যাবে না। নুরুজ্জামান, ওরকম লেখা সাব কমিটি তো অ্যালাউ করবে না। করবেই, আমি জানি স্যার। হ্যাঁ, মিটিং হবেই, হতেই হবে। কোনো বিতর্কিত লেখা দেওয়াই যাবে না। স্যার ওয়েলকাম, স্যার ওয়েলকাম। স্যার আমার মনে হয় ইলাবোরেটলি আমরা রাওয়া মিরর নিয়ে আলোচনা করলাম। উই আর এনরিচড, হোপফুলি আমাদের জন্য ইয়ে করবেন, আমরা একটু এগিয়ে যাই স্যার নেক্সট পয়েন্টে। স্যার সেটা হলো স্যার রাওয়ার রোড ম্যাপটা একটু। হ্যাঁ ম্যাম প্লিজ, ম্যাম বসে বলেন। আমি ব্রিগেডিয়ার জেনারেল রাজিয়া খানম, রাওয়া 1252। জি ম্যাডাম। আমি দেখলাম যে আমাদের রাওয়া লাইব্রেরি অ্যান্ড পাবলিকেশনসের জন্য যিনি ইলেক্ট হন 2 বছরের জন্য আসেন, সেখানে লিখে আছে মেম্বার লাইব্রেরি অ্যান্ড পাবলিকেশনস। তারপরে সাব কমিটির মধ্যে ম্যাম আমরা যখন সাব কমিটিতে যাবো তখন একটু বলি, একটু আসি ওখানে। আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ ম্যাম। একটু কাইন্ডলি আমরা বলবো ডেলিভারি, তখন আপনার কথা শুনবো, আমি নোট করেছি। থ্যাংক ইউ ম্যাম। আচ্ছা, এরপরে একটু আমরা যাচ্ছি নেক্সট আইটেম। যদিও এখানে লেখা আছে সাব কমিটি, আমরা রোড ম্যাপে একটু যেতে চাচ্ছি। আগে রোড ম্যাপটা যেয়ে তারপর সাব কমিটিতে যাব। আমি রোড ম্যাপটা মানে এত ছোট করে লেখা, কারণ আসলে জায়গা হচ্ছিল না, এটা সারা বছরের প্ল্যান। কারণ আপনাদের থেকে ইনপুট নিলেই এই রোড ম্যাপটা থেকে আইডিয়া নিয়ে পরবর্তীতে সামনে আমাদের বাজেটিংয়ের জন্য প্ল্যান আছে, ওই বাজেটিংয়ে আমরা এটা বাজেটটা উপস্থাপন করব। এই জন্য আপনাদের ইনপুটটা খুব দরকার। আমি একটু পরে আপনাদেরকে জানাচ্ছি। প্রথমত হলো আছে পাবলিকেশন এবং রিসার্চে আছে পাবলিকেশন এবং প্রমোশন অন বুকস। আমরা রাওয়া পাবলিকেশন থেকে প্রতি বছর 4টা বই পাবলিকেশন করতে পারবো, কারণ একটা বই সব কিছু করে বেরোইতে মিনিমাম মানে 3 মাস সময় লাগে, এটা মার্কেটিং যাওয়া পর্যন্ত, এটা প্রমোশনিংয়ে যাওয়া পর্যন্ত। সেই হিসাবে আমরা 4টা করে বই প্ল্যান করেছি। রাওয়া কিন্তু পাবলিকেশন হাউস না, কিন্তু রাওয়া তারপরও কিছু পাবলিশারে কাজ করে। তো আমরা চাচ্ছি এটা যেহেতু
আরেকটু আস্তে আস্তে এটাকে স্টেপ আপ করার জন্য। তো অ্যাকর্ডিংলি আমরা শুরু করি একটা দিয়ে, 3 মাসে একটা করে করি, একটা করে করি। পরবর্তীতে হয়তোবা আমাদের যখন ওরকম পরিসর থাকবে, আমরা আউটসোর্সিং করতে পারবো, বাজেটিং হবে, তখন আমরা ভবিষ্যতে যাব। নেক্সট হলো রাওয়া মিরর এবং রাওয়া নিউজ লেটার। এটা অলরেডি কথা হয়েছে, প্রতি মাসে একটা করে নিউজ লেটার হবে এবং রাওয়া মিরর হবে জানুয়ারি এবং জুলাই সেশন। তো ওই সময় কোনো নিউজ লেটার হবে না। স্যার বানান ভুলে আছে স্যার, কারেক্ট স্যার। এটা তারপরে স্যার আপনাকে আমি প্রেজ করছি যে আপনি এত ছোট লেখাগুলো ধরে ফেলেছেন। আই অ্যাপ্রিসিয়েট ইউর। ও রাইট স্যার, রাইট স্যার। রাইট স্যার, আলহামদুলিল্লাহ স্যার, উইল ওয়ার্ক টুগেদার এজ এ টিম। স্যার তারপরে আছে স্যার এই যে যেটা বলছিলেন আর কি, রাওয়া ওয়েবসাইট, ই লাইব্রেরি, ই বুক এবং পডকাস্ট, এই জিনিসগুলো আমরা আগামী 6 মাসের ভিতরে করার জন্য চেষ্টা করব। অলরেডি আমরা 2-1টা হাউসের সাথে কথা বলেছি, আর্মির যে ট্রাস্ট ইনোভেশন লিমিটেড আছে তাদের সাথে কথা বলেছি, আরও 2-1জন ভেন্ডর আছেন তাদের সাথেও কথা হয়েছে। যথাযথ সাব কমিটির মাধ্যমে এটা উপস্থাপন করে আমরা প্রসিড অন করব। রিগার্ডিং দি রিডিং কর্নার এবং বুক আউটলেট, কথা আসছে যে আমরা যে মেলাতে আমরা বা বিভিন্ন সিএসডিতে, ডিওএইচএসে আমরা বুক আউটলেট করব, রাওয়ারির বইয়ের আউটলেটগুলো করব। এগুলোর জন্য আমাদের সাব কমিটি কাজ করবেন। আমরা প্ল্যান করেছি প্রথমত রাওয়ার ভিতরে আমরা কোথাও আউটলেট করার চেষ্টা করব গ্রাউন্ড ফ্লোরে, পরবর্তীতে ডিওএইচএসে এবং সিএসডিতে যাওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ। আমরা আশা করতে পারি, স্বপ্ন দেখতে পারি, চেষ্টা করতে পারি। আপনাদের সহযোগিতা লাগবে, ইন্সপিরেশন লাগবে, আমরা হাঁটি হাঁটি পা করে একটু এগিয়ে যাই। আচ্ছা, তারপরে আছে বুক ফেয়ার এবং রাইটার ফেস্ট। একটা কমিটি ফর্ম করা হয়েছে ইসি কমিটি থেকে, যারা সিদ্ধান্ত নেবে যে বুক ফেয়ার কয়টা হবে এবং রাইটার ফেস্টটা কীভাবে আরও আড়ম্বর করা যায়, সিরিমোনিয়াল করা যায়। তো আমরা সাব কমিটিও আছে, ওনাদের মাধ্যমে কম্বাইন করে এই জিনিসটা আমরা এগিয়ে নিয়ে যাব। আমাদের প্ল্যান আছে 2টা বুক ফেয়ার হচ্ছে, একটা 21শে বইমেলা আর একটা রাওয়ার নিজস্ব যেটা ইন হাউস বুক ফেয়ার হয় সেটা। আচ্ছা স্যার, নোটেড, পয়েন্ট টু নোট প্লিজ স্যার। আরেকটা হলো রাওয়ার এক্সপোজারের জন্য, রাওয়াকে ব্র্যান্ডিং করার জন্য মিডিয়া হ্যাজ এ বিগ রোল। এই জন্য মিডিয়া এবং ট্রেনিং একটা ফ্যাক্টর আছে। আমাদের মধ্যে কিন্তু অনেক পটেনশিয়ালিটি আছে, সেটা চিন্তা করেই একটা হাইব্রিড লার্নিং সেন্টার রাওয়ার ভিতরে করা যায় না। আমাদের কনভেনশনাল হল হয়, সেরিমনি হয়, এটা হয়, বাট ওইখানে সেমিনার করা বা আমাদের যে বুক রিভিউ হয়, বুক রিভিউ প্রেজেন্টেশন দেওয়া বা আর্মি হেডকোয়ার্টার থেকে যে প্রেজেন্টেশন পেপার আছে পেপারগুলো প্রেজেন্ট করা, বা আমরা যে স্যারেরা অনেক আছেন রিসেন্ট বিষয়গুলো ওনারা লেখেন ওইখানে বলা, একটা মুক্ত মঞ্চ টাইপ এরকম কিছু করতে পারে কিনা আমরা চিন্তা করতে পারি। দ্বিতীয় হলো গেস্ট স্পিকার এবং থিঙ্ক ট্যাঙ্ক। এই যে আমাদের মধ্যে যারা ট্যালেন্ট আছেন, থিঙ্ক ট্যাঙ্ক আছেন, তারা অনেকে অনেক জায়গায় বিচ্ছিন্নভাবে কথা বলেন, নিজেরা মিডিয়াতে কথা বলেন। এগুলো যদি একটু আমরা কালেকটিভলি একটা ফরম্যাটে নিয়ে আসি আমাদের মনে হয় এটা ভালো হয়। আমরা চিন্তা করতে পারি, এটা সাব কমিটি এবং ইসি কমিটির স্যাংশনে আমরা এটা ভবিষ্যতে এগিয়ে যাব। সোশ্যাল মিডিয়া, আমাদের একটা ফেসবুক আছে, ফেসবুক ছাড়া অন্যান্য যে মিডিয়াগুলো আছে এগুলোকে আমাদের কিন্তু আরেকটু স্ট্রেনথেন করতে হবে। আমাদের নিজস্ব রাওয়ার ইউটিউব চ্যানেল থাকা উচিত, রেডিও, অন্যান্য সোশ্যাল মিডিয়া থাকা উচিত। এগুলো ভায়াবিলিটি সাব কমিটি প্ল্যান করবেন, চিন্তা করবেন, করে এগুলো ইসির কাছে উপস্থাপনের জন্য আমার কাছে দিলে আমি উপস্থাপন করব ইনশাল্লাহ। রিগার্ডিং ট্রেনিং এবং কি বলে এডুকেশনাল ইনস্টিটিউশন, আমরা প্ল্যান করেছি এই যে অফিসাররা যে রিটায়ারমেন্টে যায়, একটা সিভি কীভাবে কর্পোরেট হাউসে তৈরি করতে হয় আমরা জানি না, বাট এখানে কিন্তু বড় বড় অ্যাডভাইজার্স, কর্পোরেট হাউসের অ্যাডভাইজাররা আছেন, বা বিভিন্ন এলাকাতে ওনারা বিজনেস, সোশ্যাল বিজনেস করেন।
ওই সোশ্যাল বিজনেসে বা একটা এনজিও খোলেন বা নিজেরা এন্টারপ্রেনার হিসেবে কাজ করেন, এই সকল বিষয়ে আমাদের যারা প্রিডিসেসর আছেন ওনারা আমাদেরকে গাইড করতে পারেন, আমাদেরকে একটা ট্রেনিং দিতে পারেন, আমাদেরকে জন্য একটা সেশন তৈরি করতে পারেন। প্রতি মাসে আমরা একটা এরকম কিছু সাবজেক্ট নিয়ে আমরা প্ল্যান করতে পারি। তো এই বিষয়গুলো আমরা আমাদের মাথায় আমরা ব্রেনস্টর্ম করেছি, সাব কমিটি এটা করবে। ভবিষ্যতে রাওয়াকে যদি একটা স্কুল, ইউনিভার্সিটি বা কিছু একটা ইনস্টিটিউট, ল্যাঙ্গুয়েজ ইনস্টিটিউট করার জন্য দায়িত্ব দেওয়া হয়, তখন যাতে আমরা এই ধরনের ভেঞ্চার নিতে পারি। একটা মেডিকেল ডেন্টাল কলেজ বা মেডিকেল স্পেশালাইজড, সেখানেও তো কিছু রাওয়ার কিছু কাজ আছে, এগুলো ইসি কমিটিতে দিলে সেগুলো কনসার্ন পার্সন ইসির কাছে উপস্থাপন করবেন। তো এই জিনিসগুলো আমরা করার জন্য জাস্ট ব্রেনস্টর্ম করেছি, আর কিছুই না। এগুলো আপনাদেরকে ব্রেনস্টর্ম করার জন্যই বলা। এগুলো আপনাদের কোনো পয়েন্ট থাকলে আপনারা এটারই নিচে যে খালি জায়গাটা আছে 1 2 3 4 করে পয়েন্টগুলো একটু লিখে দেন কাইন্ডলি। পরবর্তীতে সাব কমিটি যেটা ফর্ম হবে, সাব কমিটি এটা ফার্নিশ করে ইসির কাছে উপস্থাপন করবেন ইনশাল্লাহ। নুরুজ্জামান স্যার প্লিজ, আপনার কারো কিছু পয়েন্ট থাকলে বলতে পারেন। এটা পাবলিকেশন হাউস হিসাবেই শুরু করা হয়েছিল এটা, শুধু তাই নয়, আমাদের প্রেস একটা করা যায় কিনা সেটাও আলাপ হয়েছিল। সুতরাং তুমি 3 মাস যদি বলে দাও, সেটা না করে তুমি পাণ্ডুলিপি নাও, সিরিয়াল করো, আমি যদি আগে দেয় আমারটা আগে থাকবে। এবং আমরা তো ওইভাবে বলতে পারবো না যে কয়টা পারবে অনেক ভালোই পারবে। মানে আমি যদি কবিতার বই লিখি, এটা তুমি তো বুঝো, তুমি প্রকাশক, এটা কতক্ষণ লাগে, আমি করেছি এখান থেকে। তো সুতরাং ওইটা ওপেন রাখো এবং বলো যে রেজিস্টারে লিখে নেবে কে পাণ্ডুলিপি দেবে, সিরিয়ালি যাবে, তারপর চলতে থাকবে যতক্ষণ যতটা পারে। আমি কি কন্টিনিউ করতে পারি? জি ম্যাডাম। আমি যেটা বলতে চাচ্ছিলাম, আমি দাঁড়িয়ে বলতেই স্বাচ্ছন্দ্য বোধ করছি। যেটা বলতে চাচ্ছিলাম, রাওয়া মেম্বার লাইব্রেরি অ্যান্ড পাবলিকেশনস আমি 2 টেনিউর কাজ করে গিয়েছি এবং থ্যাংক ইউ ম্যাম। তাহলে তো আমার মিস্টেক হয়েছে, আই শুড হ্যাভ সিক অ্যাডভাইস ফ্রম ইউ, এবং আপনার সাথে একটা সিটিং দিব ইনশাল্লাহ। না, আর একটা জিনিস শুধু আমাদের একটু দৃষ্টিকটও লাগে সব সময়, যে হলো এখানে অনেক একটা যাওয়ার আগে জাস্ট একটা চোখ বোলালেই দেখতো নিউজ লেটার লিখে রেখেছে LATER। তো এটা আমার মিস্টেক, বিকজ আই প্রিপেয়ারড দ্যাট। সরি। তো আমার মনে হয় একটু চোখ বোলালেই যে কেউ আগে বুঝে নিয়ে তারপরে ইয়ে করা হতো। তাছাড়া ট্রেনিং, বানান ভুল, মানে এগুলো ভুল হওয়ার কথা নয়। তো এটা কেন হচ্ছে, এটা আপনার ভুল নয়, আপনি যেখানে যাকে দিয়েছেন সে টাইপ করতে গিয়ে নিশ্চয়ই এটা আমি মিস্টেক করেছি, কালকে রাতে 10টার সময় করেছি। তো যাই হোক, আমার সাথে এখানে অনেকে আছেন, মেজর সাহেব কাজ করেছেন, আর এই ইয়ে আছে, হ্যাঁ, নাজরিন তাওহীদ, মানে আমি অনেককেই দেখতে পাচ্ছি আমার সাথে যারা কাজ করতেন। তো আরেকটা জিনিস, এখানে এতগুলি সাব কমিটি করলে আলটিমেটলি, আচ্ছা এবার আসছি আমি ম্যাম, একটু আপনি যেহেতু আসছেন একটু সাব কমিটির কাগজটা একটু বের করেন। আসলে ম্যাম যেহেতু পয়েন্টটা নিয়ে আসছেন, আমরা ওটাতেই যাই। অ্যাকচুয়ালি ফোকাস বেসড সব কাজ পাবলিকেশন লাইব্রেরির না, বাট সবগুলো দরকার রাওয়ার জন্য, ওইটাকেই ইস্যু করা। আমাদের মেন গোল হলো রাওয়া। আমরা যাইভাবে আমি ইন্ডিভিজুয়ালি নেম অ্যান্ড ফেমের জন্য আমরা কাজ করছি না, এটা আমাদের ডাইরেকশন কিন্তু রাওয়াকে ব্র্যান্ড করা, রাওয়ার বেটার অ্যাচিভমেন্টের জন্য কাজ করা। তো এখানে যতগুলো করা হয়েছে সবগুলো রাওয়ার জন্য করা হয়েছে। তো আপনাদের কাছে একটা বিনীত নিবেদন যে আপনি যেই কমিটিতে কাজ করতে চান সেখানে একজনের নাম দিবেন, এবং আপনার পরিচিত যাদেরকে মনে করেন যে ওই কমিটিতে উনি কন্ট্রিবিউট করতে পারবেন, আমাদের রিসোর্স পার্সন দরকার যিনি একটু সময় দিতে পারবেন, ওনার নামটাও দিবেন। মিনিমাম 2টা নাম দিয়ে আমাদেরকে আমরা পরবর্তীতে কাগজটা কালেক্ট করে দিব। কাইন্ডলি সবাই একটু আপনি কোথায় কন্ট্রিবিউট করবেন সাব কমিটির নামটা লিখেন, আর আপনার পরিচয় 2-1 জন যাদেরকে মনে করেন যে এই জায়গায় কাজ করতে পারবে তাদের নামটা ওইখানে দিবেন। ম্যাম এবার বলেন। আপনি ঠিকই বলেছেন। তো আমার ইয়ে হলো যে একটা নিউজ লেটার প্রতি মাসে বের করা বা 2 মাসে বের করা সম্ভব হয় না। তো
সেই জন্যে কথা হলো যে বিশেষ করে আমাদের বর্তমানে যে ইয়েটা দেখছি, অবস্থাটা দেখছি। ম্যাডাম এক্সকিউজ মি ম্যাডাম, এই পয়েন্টটা কিন্তু অলরেডি ডিসকাস হয়েছে, সে নোট করেছে ম্যাডাম। আমাকে একটু বলতে দেন। তো আপনারা তো সাজেশন চেয়েছেন এবং সাজেশন দেওয়ার জন্যে আমরা এসেছি। আমি সেই উত্তরা থেকে এত লম্বা পথ, অনেক জ্যাম ছিল, তারপরে লেটে পৌঁছেছি, সেই জন্য এত জ্যাম ছিল, তারপরে এসেছি। যদি কিছু কথা বলে আপনারা এটা শোনেন বা আপনাদের মতামত তো চাইছেন, সুতরাং আমি মতামতটা দিতে পারি। মতামত আমার এই হলো যে যেহেতু আমরা যখনই কাজ করেছি এখনও দেখছি হয়তো সাব কমিটিতে যাদের নাম আসবে তারাও সবাই হয়তো যেদিন মিটিং দিবেন সেদিন হয়তো পৌঁছাতে পারলো না বা এরকমভাবে ইয়ে করে আর কি। তো মোটামুটি ইয়ে চাপ পড়ে এডিটরের উপর বা যিনি মেম্বার সেক্রেটারি পাবলিকেশন লাইব্রেরি অ্যান্ড পাবলিকেশন। তো সেই জন্য আমি আমার মতে আমরা যতগুলি ইয়ে করেছি অনেক বেশি, আমাদের আশা অনেক বেশি, সেই জন্য এতগুলি লিস্টে এসছে। কিন্তু এগুলি যখন আপনারা আবার কাজ করা শুরু করবেন তখন কিন্তু ওই টাইম ফ্যাক্টরের একটা ব্যাপার আসে, এবং সেটাতে আমরা কেন প্রচুর যে 3 মাসও একটা ভালো করে একটা নিউজ লেটার বের করতে পারেন, আমার মনে হয় সেটাই অনেক সাকসেসফুল হবে। 1 মাস যেটা বলেছেন ইটস নট পসিবল, বিশেষ করে আমাদের যারা রিটায়ার্ড পারসন তারা অন্য কাজে ব্যস্ত থাকেন। রিটায়ারমেন্ট একদম বসে আছেন, আমি দেখি প্রত্যেকেই যথেষ্ট কাজে ব্যস্ত থাকেন। যারা কাজে ব্যস্ত থাকেন সবসময় সব জায়গাতেই ব্যস্ততার মধ্যেই থাকেন। তো সুতরাং এইগুলি একটু খেয়াল করবেন যখন আপনারা কমিটি গঠন করবেন, যে সময় দিতে পারবে, বিশেষ করে সময় দিতে পারবে এসব কাজে, সেরকম লোককেই যদি আপনি চুজ করেন আপনাদের জন্য এটা ভালো হবে। থ্যাংক ইউ ভেরি মাচ। কারণ আমি যাই বলতে যাব মনে হচ্ছে সব কিছু আপনারা অলরেডি আলোচনা করেছেন। তো ধন্যবাদ আপনাকে আমাকে একটু সময় দেওয়ার জন্য। থ্যাংক ইউ ম্যাডাম। স্যার আমি জানি আমি পারবো না, ফেল করব, তারপরেও সাহস করেছি আপনাদের সহায়তার জন্য। আর আমার সাথে আমার স্যারকেও নিয়ে আসছি, আমি জানি এই প্রেশারটা আমি নিতে পারবো না, এই জন্য ভাইস চেয়ারম্যানকেও নিয়ে আসছি। স্যার আশা করি এই প্রেশারটা নিতে পারবেন এবং আমার যথাযথ জায়গায় অ্যাড্রেস করবেন জিনিসটা। আচ্ছা, সাব কমিটির ব্যাপারে আমি একটু আমার আইডিয়াটা একটু ফ্লোট করি প্লিজ। আমি লেফটেন্যান্ট কর্নেল সৈয়দ মোহাম্মদ ওবায়দুল্লাহ, রাওয়া 1670। আচ্ছা, সাব কমিটির ব্যাপারে আমার সাজেশন হচ্ছে সাব কমিটিতে সাপোজ 5 জন অথবা 6 জন যাই থাকুক, এটা আপনারা করার পরে আপনি যখন মিটিং করবেন বিভিন্ন ইস্যু আসবে, তখন ওর ভেতর থেকে যে কোনো একজনকে প্রসেস ওটার জন্য ওনার করে দেন। সে আপনি মিডিয়া আইটির ক্ষেত্রে ইউ উইল বি দ্য রেসপন্সিবল, সো ইউ ডু ইট, ইউ লিড দ্যাট প্রোগ্রাম। ওকে, তাকে অ্যাসিস্ট করার জন্য আমরা সবাই থাকবো, বাট somebody has to be owner of that particular issue. So সাব কমিটিতে মেবি 5 জন থাকলো, ধরুন আমরা 5 জন আছি, আপনাকে 3টা কাজ দিলাম, আমাকে 2টো কাজ দিলাম সাপোজ, and I will lead that job, but then আমি যদি আটকে যাই, আমার কোনো সবাই তো আমরা কোঅপারেট করতে বাধ্য, সো ওইটা করবো। বাট দেন হ্যাঁ, উনি যেটা বলেছেন, ম্যাডাম যেটা বলেছেন, এতগুলো কমিটি যে দেখতে কমপ্লেক্স মনে হচ্ছে, সো 5 জন 6 জন এরাও কিন্তু দে ক্যান লিড। মেবি একজনের কাছে 5টা টাস্কিং করলেন, সে এই প্রোগ্রামগুলো সে লিড করবে, হি উইল বি দ্য ওনার। ফেল করলে হি উইল বি দ্য অ্যান্সারেবল, আপনার প্রোগ্রেস কতটুকু, হি অ্যান্সার্স টু দ্য প্রেসিডেন্ট অফ দ্য কমিটি। এটা গেল একটা বিষয়। আর রাওয়ার এবং বইমেলা বলেন, ওখানে যখন সব প্রোগ্রামে কিন্তু আমাদের যে অ্যাক্টিভিটিস থাকে, দেয়ার শুড বি এ মডারেটর অ্যান্ড অর এ মার্শাল হু হ্যাভ দ্য কন্ট্রোল, মানে অ্যাকসেপ্টেবল হতে হবে একটা পর্যায়ে, সো দ্যাট হি ক্যান সুইচ অফ দ্য মাইক, বিকজ সবার বলার টেন্ডেন্সি আছে। আমাদের মেজর শের খান যেটা বলেছেন, ওই যে উদ্বোধনের সময় অনেকে বেশি কথা বলছে, মানে প্রলং করছে, ইউ হ্যাভ এ ভেরি লিমিটেড টাইম। ওরা যে স্লট দেবে, স্লট ইজ পার্টিকুলার অ্যান্ড লিমিটেড, and it is with their direction we have to go. So your allotment is 2 minutes or 1 minute, precise crisp করে বইয়ের ব্যাপারে বলতে হবে। So that is my suggestion. Thank you. আচ্ছা নুরুজ্জামান, আমি একটু বলতে চাচ্ছি যে এই সার্কুলার যখন দেওয়া হলো রাওয়া সেক্রেটারিয়েট থেকে,
তখন মোট 8 জন ইন্টারেস্ট দেখিয়েছিল। আই হোপ ইউ হ্যাভ দ্য নেমস। আগ্রহ ওই দিন যে মিট অ্যান্ড গ্রিটে যে আমাদের মেজর মিজান একটা পয়েন্ট দিল, যদি শুনে থাকো, যে বেশি পার্টিসিপেশন তো তুমি জোর করে করতে পারবে না, উইলিং হতে হবে, তার সময় থাকতে হবে। তুমি যেমন সার্কুলার দিয়েছো যে কে ফ্রি আছে কিছু করে না বা এই ব্যাকগ্রাউন্ড, তুমি সব 100% মিলিয়ে পাবা না, তো কিছু কিছু পাবা। তো সুতরাং এইটা ওই 8 জন যারা ইন্টারেস্ট দেখিয়েছে তাদেরকে আমার মনে হয় রাখতে হবে, এই জন্য যাতে তারা তো আগ্রহ দেখিয়েছে। তারপরে তুমি যেটা করবা এগুলো, হ্যাঁ মনে হচ্ছে যে অনেক, ঠিক আছে, মনে এটাকে কমায় দিতে পারো। এবং ও যেটা বললো কনলোবায়দ, যে ওই যে অল্প 5-6 জন আবার কম হবে, যদি এতগুলো অ্যাড্রেস করতে হয় সেটা কম হবে, আর একটু বেশি লাগবে, তুমি ভাগ করেও দিতে পারো বা একসাথে রেখে ভাগ করতে পারো। আর যখন এই ভাগ করে যদি কেউ কাজ করবে তখন তো আর অন্য কাউকে টাস্ক করবে, তারাই কাজ করবে, 1 জন বা 2 জন, তাই না? এটা করবে। আমি কালকে যেটা দেখলাম, অলরেডি কিছু সাব কমিটি অ্যানাউন্স হয়ে গেছে অলরেডি কিছু, এবং সেখানে খুব ইন্টারেস্টিং একটা জিনিস দেখলাম যে একটা সাব কমিটিতে কনভেনার আছে, কো কনভেনার আছে, অ্যাডভাইজার আছে, কো অ্যাডভাইজার আছে। তো এই নতুন আমি এই জিনিসটা দেখে আমি একটু অবাক হলাম যে এর আগে কখনো এরকম দেখি নাই। তো আমাদের সাব কমিটিতে কি অ্যাডভাইজার থাকবে, কো অ্যাডভাইজার থাকবে, কো কনভেনার থাকবে? মানে আমি তোমাকে প্রশ্ন করছি, ওটা এসছে কালকে দেখেছি আমরা, বেশ কয়েকটা অলরেডি অ্যাপ্রুভ হয়েছে। ঠিক আছে, থ্যাংক ইউ স্যার। নামগুলো একটু কাইন্ডলি দিবেন একটু স্যার। যেটা স্যার কিন্তু ওবায়দ স্যার কিন্তু ধরে ফেলেছেন আমার টিমটা, যে কে কোন জায়গায় স্পেশালিস্ট। আপনারা যদি নাম দেন আমি অটোমেটিকলি ওই স্পেশালিস্টের 2-1 জনকে আমরা পেয়ে যাব। এই জায়গায় এক্সকিউজ মি স্যার, 8 জায়গায় 8 জনের যে নামটা পেয়েছেন, ডক্টর আছেন, ইঞ্জিনিয়ার আছেন, আমি পার্সোনালি কথা বলেছি, ওনারা বলছে আমি থাকতে পারবো না, নাম দেওয়ার জন্য দিয়েছি, এই জন্য আমাকে দিতে হয়েছে স্যার। আমি 2 জন পেয়েছি যারা কনফার্ম করেছি, বাকি 6 জনই। এটা আমরা হয়তো বা আমাদেরকে এক্সপ্রেস করতে পারি নাই, এটা যাওয়া আমাদের ব্যর্থতা স্যার। 2টো পয়েন্ট আমি বলতে চাই। একটা হলো যে সাব কমিটি যত বেশি হবে তত সকল বিষয় অ্যাড্রেস করা সম্ভব। নাম্বার 2 হলো 4 জনের যে এখানে রাখা হয়েছে, এই 4 জনই কমিটিতে থাকা উচিত, তাহলে অতি তাড়াতাড়ি কাজ করা সম্ভব হবে। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ ভেরি মাচ। আসসালামু আলাইকুম, আমি একটু সময় চাচ্ছি আপনাদের কাছে। আমি নাজনীন তাওহিদ। আমার হাজব্যান্ডকে সবাই ভালো চেনেন, কথা বলেন, আমি একটু কম কথা বলি, কাজ করি নেপথ্যে। তো আমার অনেক এখানে আলোচনা হয়েছে, আমার ইচ্ছে ছিল অনেক কিছু বলার, কিন্তু অনেক কিছু বলবো না। একটা জিনিস রাওয়া নিয়ে যেহেতু আমরা অনেক কথা বলছি, মানে মিরর নিয়ে, মিররের একটা দুর্দিনে আমি কাজ করেছিলাম, যেটা ব্রিগেডিয়ার রাজিয়া বলেছেন। আমাদের এমন একটা সময় এসছিল, আমার হাজব্যান্ড 2008-এ রিটায়ারমেন্টে আসার পর থেকে 2008 থেকে এ পর্যন্ত আমি কন্টিনিউয়াসলি মিররে লিখে যাচ্ছি। আমি মাঝে একবার কথা এরকমও হয়েছিল যে একই রাইটারে লেখা যাবে না, সেরকম হয়তো 1-8টা লেখা যায়নি, সেটা হয়তো আমাদের ক্রাইটেরিয়ায় পড়েছিল না। তো তারপর থেকে আমি কন্টিনিউয়াসলি আমার লেখা যাচ্ছে এবং আলহামদুলিল্লাহ আপনারা পাবলিশ করছেন, এজন্য আমি গ্রেটফুল আপনাদের কাছে। তো আমার কথা হচ্ছে, তখন দুর্দিনে যেহেতু আমরা কাজ করেছিলাম, তখন আমাদের বাজেট সমস্যা ছিল, তারপরও আমি 2 বছর আমাদের এটাকে চালানোর জন্য আমাকে দায়িত্ব দেওয়া হয়েছিল মিডিয়া পাবলিকেশনের। আমি মানুষের দাঁড়ে গিয়েও কিন্তু অ্যাড এনে ম্যাগাজিনটাকে চালানোর জন্য মানে গিয়েছি এবং করেছি 2 বছর। তো যাই হোক, তখন আমরা ছাড়িনি, তখনও আমি যেহেতু রাইটার, আমার ছিল যে আমি মিররটাকে চালাবো, আমাদের রাইটারদের এই জায়গা থেকে আমার মিরর যেন বন্ধ না হয়ে যায় আমাদের। তো আল্লাহর রহমতে সেটা আমরা ওভারকাম করেছি। তারপর যারা এসছেন আলহামদুলিল্লাহ, যেটা আমরা কন্টিনিউ করছি। তো যাই হোক, আমি আশা করব এটা যেন আমরা চালিয়ে যেতে পারি ইনশাআল্লাহ। আর এখন আমি যেটা বলতে চাচ্ছি, পাবলিশিং অ্যান্ড প্রমোশন অফ বুকস যেটা, তো এখানে আপনি 4টা বইয়ের কথা বলেছেন। তো আমার একটু জানার বিষয়, আমি অনেক আগে থেকেও বলেছি, যেহেতু আমি লেখালেখির সাথে পুরোপুরি জড়িত, আমার 18টা বই, ব্রিগেডিয়ার নাজমার হয়তো অনেক বই। তো যাই হোক, তো আমি পুরোপুরি লেখার ভেতরে সময় দেওয়ার চেষ্টা করি, লিখছি। তো এবার যেমন আমার একটা আবৃত্তির কলা কৌশল, উচ্চারণ, এসব নিয়ে একটা বই আসছে। তো আমি এই বইটা প্রচুর খরচ হচ্ছে। তো এরকম একবার কথা হয়েছিল যে রাওয়া আমাদেরকে, রাইটারদেরকে রিসার্চ ওরিয়েন্টেড যদি কোনো বই হয় তারা আমাদেরকে সাপোর্ট
করবেন। তো এই বিষয়টা আমি জানতে চাচ্ছি যে 4টা বই এটা কি লেখকরা নিজের টাকায় করবেন নাকি রাওয়া আমাদেরকে সেই রিলেটেড বই করার জন্য সহযোগিতা করবেন রাইটারদেরকে, এবং শুধুই কি 4টা বই হবে না রাওয়া পাবলিকেশন থেকে আরও বই বের হবে, এটা যদি একটু ক্লিয়ার করতেন। কেননা এতদিন ছিল রাওয়া স্বায়ত্তশাসিত হিসেবে রাওয়া স্টল নেওয়া ছিল, আর এখন তো পাবলিকেশন হিসেবে আলহামদুলিল্লাহ আমরা স্টল নিয়েছি সোহরাওয়ার্দী উদ্যানে, এবং আমরা চাইবো এটা প্যাভিলিয়ন আকারে বিশাল বড় বড় যে প্যাভিলিয়ন আছে তাদের সাথে যেন আমরা মানে কি বলে এটা মানে আমরা যেন অনেক উঁচুতে যেতে পারি সেই আশা ব্যক্ত করব। থ্যাংক ইউ ভেরি মাচ। আমাকে যদি একটু ক্লিয়ার করে বলতেন প্লিজ। থ্যাংক ইউ ভেরি মাচ। আসসালামু আলাইকুম। আমি আরেকটা পয়েন্ট অনুবাদ বিষয়ক একটা যদি আপনারা রাখেন তা ভালো হয় আমার মনে হয়। বিদেশি বইয়ের বাংলায় অনুবাদ এবং বাংলা বইয়ের ইংরেজি অনুবাদ। ধন্যবাদ। তৌহিদ ভাবির জন্য বলছি, তো ভাবি আপনার যে প্রস্তাবনাটা নিশ্চয়ই আমরাও খুশি হতাম যে আমরা যদি মানে করতে পারতাম টু অ্যাসিস্ট ফিনান্সিয়ালি টু দি রাইটার্স, বাট এইটা না এই মুহূর্তে এইখানে সিদ্ধান্তটা দেওয়া সম্ভব হবে না। আমরা এটা নিয়ে কথা বলি, ইসি কমিটিতে কথা বলে হোপফুলি দেয়ার উইল বি এ পজিটিভ আর যদি অতীতের কোনো ইনস্ট্যান্স থাকে সেগুলো আমরা আলোচনা করে রাইটারকে উৎসাহিত করার জন্য যা দরকার সেগুলো আমরা করব। তো এই মুহূর্তে আমরা এই সিদ্ধান্তটা দিতে পারছি না বলে আমি দুঃখিত। আলোচনা করতে হবে স্যার। আচ্ছা স্যার, সেটা আমরা পরবর্তীতে আলোচনা করে আমরা করব। থ্যাংক ইউ ভাবি। ব্রিগেডিয়ার শামস স্যার। ব্রিগেডিয়ার শামস, ওই যে এখানে যারা আছেন তৌহিদ ভাবি বললেন, তারপর ম্যাডাম বললেন, ওনারা কিন্তু আন্তরিকভাবে কাজ করেছেন এবং অনেক বছরের অভিজ্ঞতা আছে, এবং দ্য অ্যামাউন্ট অফ স্যাক্রিফাইস শি ডিড কামিং ফ্রম উত্তরা, আমি বলি আই স্যালিউট। এবং আজকে আমরা যত কোজি অ্যাটমসফিয়ারে বলছি, এটা অনেকটা পারিবারিক পরিমণ্ডলে আমরা অ্যাকচুয়ালি কথা বলছি, এবং প্রত্যেকে মনের ভাব মানে প্রকাশ করার চেষ্টা করছি। সবাই রাওয়ার ভালো চাচ্ছি, সবাই চাচ্ছি রাওয়াতে যেন আরও সুন্দরভাবে প্রজেক্টেড হয়। যার কারণে ওনারা যে স্যাক্রিফাইস করেছেন, আমি মনে করি যে এই স্যাক্রিফাইসটা আমরা সবাই সম্মানের সাথে গ্রহণ করি, এবং অবশ্যই আমরা করছি। এবং ওনাদের এই এক্সপিরিয়েন্সগুলা কাজে লাগানো দরকার, বিকজ অনেক চড়াই উতরাই আমাদেরকে পার হতে হয়। কিন্তু যেমন ম্যাডাম বললেন, একসময় সিএসডিতে যদি বই দেয় মিলিটারি রাইটারদের বা ওনার স্পাউসদের, তাহলে সিকিউরিটি ক্লিয়ারেন্স অনেক সময় পাওয়া যেত না। দিস ইজ অলসো এ ব্যারিয়ার। রাওয়া ক্যান ব্রিচ দ্যাট ব্যারিয়ার, এই জিনিসটা, বিকজ এই জিনিসগুলো সমস্যা হয়, আগে হতো, স্পেশালি কোনো দেশ সম্পর্কে বা কোনো কিছু সম্পর্কে লিখলে হতো। যেহেতু ম্যাডাম লিখেন ট্রাভেল রাইটারের উপরে, ট্রাভেল রাইটিংস বা ট্রাভেলগ, তো এই ধরনের সমস্যা হয়। আমি মনে করি সামনের দিনগুলোতে রাওয়া এনকারেজ করতে পারে এই জিনিস, ব্যারিয়ারটা যেন ব্রিচ হয়ে যায়। এই সিকিউরিটি ক্লিয়ারেন্সের ব্যাপারে রাওয়া ক্যান হ্যান্ডেল, বিকজ রাওয়ার কাছে রাইটাররা জমা দিল, রাওয়া ওইটা সিএসডিতে আউটলেটে রাখার ব্যবস্থা করতে পারে। ইটস নট ডিফিকাল্ট অ্যাট অল, নাম্বার 1। নাম্বার 2, যে আমাদের যেই বইগুলো আমরা করি, এই বইগুলো যখন আমরা রাওয়ার মাধ্যমে যখন আমরা দিয়ে থাকি, তখন আমার মনে হয় যে রাওয়া এই কাজগুলো খুব সুন্দরভাবেই ডিসপ্লে এবং করে বিক্রি করার ব্যবস্থা করতে পারে। তো এই জিনিসটা আমি মনে করি যে রাওয়া আরও যদি এগিয়ে আসে তাহলে রাওয়ার জন্য ভালো হয় বইগুলো। এবং অনেকেই আছে লিখতে চায়, তাদেরকেও এনকারেজ করার একটা ব্যবস্থা করা যেতে পারে, বিকজ দিস ইজ দ্য প্ল্যাটফর্ম। অনেকের অভিজ্ঞতা, যেমন একটু আগে স্যার বললেন যে পাকিস্তান অফিসার যারা ছিলেন, আমি যেহেতু ট্রাভেলগ নিয়ে লেখালেখি করি, আমার 10টা বই আছে, 6টা আছে ট্রাভেলগ অ্যান্ড 4টা হচ্ছে মিয়ানমার রিলেটেড। স্যার শেরখান স্যার, আমি কি সময় বেশি নিচ্ছি স্যার? স্যার, কারণ আমি বলছি এই কারণে স্যার, বিকজ আমি মজা পাই স্যার এই জিনিসটায়, এটা আমার একটা আনন্দ আমার জীবনের। সো আমি বলি যে এক সময় পাকিস্তানকে আমরা সার্টেনলি তারা আমাদের উপর খারাপ কাজ করেছে, বাট 25 বছর আমরা একসঙ্গে ছিলাম, পাকিস্তান সম্পর্কে আমরা কিচ্ছু জানি না।
বাট দেয়ার আর সো মেনি অফিসার্স, পাকিস্তানি অফিসার যারা মালির ক্যান্ট, বিভিন্ন খারিয়া, বিভিন্ন জায়গায় ছিলেন, দে ট্রাভেলড এ লট, দে ফট হিরোইক ওয়ার্স, কোনো সন্দেহ নাই। ইদানিং মোশারফ স্যার মনে হয় একটা লিখছেন, আমি ওইটা A to Z পড়েছি। আরেকটা লিখছেন একজন ইএমই অফিসার, বোরহান স্যার, কর্নেল বোরহান সামথিং লাইক দ্যাট স্যার, বোরহান স্যারেরটাও আমি পড়েছি যে কীভাবে স্টেপ বাই স্টেপ। সো এই জিনিসগুলোও কিন্তু এনকারেজ করার সময় আসছে, যে ওনাদেরকে বলা যে আপনারা বলুন যে আপনারা কীভাবে জীবনটা কাটিয়েছিলেন, আমাদের জানা উচিত। বিকজ আর্মি ইস এ পারপিচুইটি, এটা একটা ইতিহাস, এটা একটা জীবন ব্যবস্থা। আমাদের সন্তানরা জানবে, আমাদের তার পরবর্তী প্রজন্ম জানবে, আমরা চলে যাব। এবং এইখানে যারা সামনে আছেন ওরা 10-15 বছরের ভিতরেই উইল বি নো মোর, এখনই চলে যেতে পারি আল্লাহর কাছে। হ্যাঁ স্যার, এটা কেউই থাকবো না আমরা। সো এই জিনিসগুলো আমরা যদি রেখে যাই, সার্টেনলি কাজ করবে। এটা কেন বললাম, পড়তে যদি যান, ব্রিটিশরা দেখেন ওরা ওদের কথাগুলো লিখে গিয়েছে, এখন পর্যন্ত আমরা যখন রিসার্চ করি ওদেরগুলো ফাইন্ড আউট করি আর্কাইভে। আমাদের কি ওরকম আর্কাইভ করার সময় আসেনি? আমরা কি একটা উন্নত জাতি হিসাবে নিজেদেরকে এইভাবে প্রতিষ্ঠা করতে পারি না? আই থিঙ্ক টাইম হ্যাজ কাম। 18 কোটি মানুষ, ব্রিটিশে কয় কোটি লোক থাকে? গোটা ব্রিটিশের 2 জেনারেশন মিলে আমাদের 1 জেনারেশন আছে। সো আমাদের যদি জেনারেশন আপলিফ্ট করতে চাই, আমরা যদি নিজেদেরকে এলিভেট করতে চাই, তাহলে আমার মনে হয় টাইম হ্যাজ কাম যে আমরা শুরু করতে পারি। ইটস এ হাম্বল বিগিনিং। এবং এই যে এই কথাগুলোর ফোরামগুলো আগে ছিল না, এখন এই যে ফোরামটা হয়েছে, আই অ্যাপ্রিসিয়েট যে আল্লাহর রহমতে আমরা একটা ফোরাম পেয়েছি যেখানে বলা যায়। আগে তো এই ধরনের কথা অনেক কিছু বলাও যেত না। সো আমি মনে করি উই শুড বি গ্রেটফুল। এবং একদিনে সম্ভব না, ইম্পসিবল। You will be overburdened. It will be very difficult for you to sustain all those, what should I say, volleys. But gradually, if we wait, if we just list down and tick one by one, I hope one day, inshallah, will prosper. Dhonnobad. Assalamu alaikum. ওয়েল সেড। আমি একটু বলতে চাই রিগার্ডিং সিকিউরিটি ক্লিয়ারেন্স। এটা হলো হঠাৎ করে ওই যে পাওয়া যাচ্ছে না ওরকম না, চিঠি দেওয়া হলো যে রাইটারদের বই CSG-তে দিতে হলে সিকিউরিটি ক্লিয়ারেন্স লাগবে। সেটা কাদের জন্য? ফর সার্ভিং অফিসার্স। অ্যান্ড আমরা পড়লাম বিপদে। এখান থেকে চিঠি লেখা হলো MD CSD-কে। MD CSD আবার ওইখানে চিঠি লিখবে না। আমি নিজে দেখা করলাম, আমার বই নিয়ে MD-কে দেখালাম, সে বই দেখে বললো যে হ্যাঁ ঠিক আছে, এর মধ্যে তো কোনো কিছু নাই, বিতর্কিত কিছু নাই, সো এটা নেওয়া যেতে পারে। তার অফিসারকে বললো এবং আমার 100 কপি আমি ওখানে দিলাম এবং সে খুশি হয়ে বললো আমিও একটা নিব। তো সুতরাং এই জিনিসটা এখন কি আছে আমি জানি না, আমি আমার জন্য গেছি, এখান থেকে চেষ্টা করা হয়েছে। এখনই কি ওই ব্যারিয়ারটা আছে কিনা একটু দেখতে হবে, না থাকলে খুব ভালো, CSD ডাইরেক্ট নিয়ে নেবে বই, তাই তো? হ্যাঁ ঠিক আছে, তাহলে ভেরি গুড, ভেরি গুড, এটা খুব ভালো, থ্যাংক ইউ। স্যার আমি একটা জিনিস জানতে চাচ্ছিলাম, আমরা এই যে আলোচনাগুলো করছি, একটা কথা এখন পর্যন্ত কারো মুখ দিয়ে উচ্চারিত হয় নাই, যেটা আমরা জানি RRSF, রাওয়া রিসার্চ অ্যান্ড স্টাডি ফোরাম। আমরা কি সেইটার অংশ হিসাবে করছি, নাকি সেটাকে বাইপাস করে নতুন মানে শুধু রাওয়ার আন্ডারে, রাওয়া চেয়ারম্যানের আন্ডারে জেনারেল কোনো কিছু করছি? আমার সুনির্দিষ্ট প্রস্তাবনা হচ্ছে আমরা যদি রাওয়া রিসার্চ অ্যান্ড স্টাডি ফোরামটাকে ভেরি অ্যাক্টিভ করতে পারি এবং সব কিছু যদি ওইটার আন্ডারেই করি, তাহলে আমরা আরও বেশি স্ট্রেংথেন্ড হবো। এটা আমার একটা হাম্বল সাজেশন। থ্যাংক ইউ স্যার। আসসালামু আলাইকুম, আমি একটু কথা বলতে চাচ্ছিলাম, উইথ পারমিশন কথা বলতে পারি? থ্যাংক ইউ, থ্যাংক ইউ, অসংখ্য ধন্যবাদ আমাকে এই ফোরামে অ্যাড করার জন্য। আমি শাজিয়া সুলতানা, রাওয়া নাম্বার 0181। আমার বাবা ছিলেন এয়ারফোর্সে উইং কমান্ডার এনায়েতুল্লাহ, উনি ইন্তেকাল করেছেন 2005-এ। আমি আসলে রাওয়া মিরর নিয়ে একটা ছোট কথা বলতে চাচ্ছি। এখানে আমার একটা ছোট সাজেশন আছে যে আমরা এই ম্যাগাজিনটা থেকে নতুন কোনো অধ্যায় অ্যাড করতে পারি কি না, যেটার নাম আমরা গৌরবের বাংলাদেশ দিতে পারি। কারণ আমরা বিভিন্ন পত্রপত্রিকায় শুধু নেগেটিভ নিউজগুলো দেখি আমাদের দেশের সম্বন্ধে, তো অনেক ভালো খবরও থাকে, অনেক ভালো ঘটনাও ঘটে আমাদের দেশে। তো ওই ঘটনাগুলোকে জাস্ট পিক আপ করে যদি এক জায়গায় করা যায়, তাহলে আমাদের কাছে পড়তেও ভালো লাগবে যে আমাদের দেশেও অনেক সুন্দর সুন্দর ঘটনা হচ্ছে, সেটা যেই লেভেলেই হোক না কেন। কৃষিক্ষেত্রে হতে পারে, যেরকম অনেক স্টুডেন্ট বাইরে জাপানের রোবটসের উপর একটা কম্পিটিশন হয়েছিল, সেখানে আমাদের দেশ থেকে 2টা গোল্ড মেডেল পাওয়া গেছে, সিলভার মেডেল এসছে। তো এগুলো তো আমি মনে করি আমাদের হাইলাইট করলে আমাদের সবারই ভাল লাগবে, পড়তে ভাল লাগবে। উই উইল ফিল প্রাউড অ্যাবাউট দিস কান্ট্রি। সো এইটাই আমি একটু বলতে চাচ্ছিলাম, যদি সম্ভব হয়, যদি আপনারা মনে করেন যেটা দিলে ভালো হবে, এটাই। থ্যাংক ইউ সো মাচ। নোটেড, আমরা নোট করেছি, এটা আমরা আমার একটা পয়েন্ট, যে রাওয়া যদি বই বিক্রির ব্যবস্থা করে, ইট ইজ ভেরি ইজি ফর রাওয়া
এবং যদি এই ব্যবস্থা করা যায় তাহলে সকল রাইটার উৎসাহিত হবেন আমি মনে করি। তো I think I will request Rawa to take action regarding this. আমরা নোট করলাম, গুড পয়েন্ট। এটা অনেক বাড়াইতে হবে, আলাদা মার্কেটিং সেল লাগবে, প্রমোশনিং এর জন্য আমাকে সোশ্যাল মিডিয়াকে ইউজ করতে হবে, বুস্টিং করতে হবে। এটা পুরনো পয়েন্ট, লেখকদের পুরনো রিকোয়েস্ট ছিল এটা। আচ্ছা আমি কি বিবিধতা, আমরা কি শেষ করে বিবিধতা একটু কথা বলতে চাই আমি? স্যার বিবিধ এখন বিবিধই চলছে। বিবিধ চলছে? ও থ্যাংক ইউ। আমি একটা দৃষ্টি আকর্ষণ করছি, মেম্বার লাইব্রেরিয়ান পাবলিকেশনের আমাদের একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ খোলা হয়েছিল। সেটা খোলা হয়েছিল আমাদের বইমেলার মাত্র ওই যে স্টল বরাদ্দর সময় খোলা হয়েছিল, এবং সেখানে 3 জন অ্যাডমিন ছিল, সাইদুল এবং বাকি 2 জন। কোনো মেম্বার লাইব্রেরিয়ান পাবলিকেশন নিজেও অ্যাডমিন ছিলেন না এটার। এখন ওখানে যে লেখালেখিগুলো হয়, আমি তোমাকে আগেও বলেছি যে একটা ডুজ অ্যান্ড ডোন্টস, এটা আমরা সবাই জানি। মানে ওখানে যেগুলো পড়লাম, নির্বাচনের আগে ওখানে ক্যানভাস করা হচ্ছে, ওটার মধ্যে ছবি দেওয়া হচ্ছে, নির্বাচনী প্রচারণা চালানো হচ্ছে। হ্যাঁ আমাদের যেটা হ্যাঁ আমাদের রাইটার যেটা শুরু হয়েছিল ওইভাবে হঠাৎ করেই। ওটা করার কারণ ছিল শামস, তুমি জানো যে যাতে ওই যে স্টল যারা পেয়েছে, তখন শুরু হয়েছিল যারা স্টল পাচ্ছে তাদেরকে নিয়ে এটা করা হয়েছিল শুরু। তখন কিন্তু অল রাইটার্স নেওয়া হয়নি, যাতে ওই খবরটা দেওয়া যায় যে কোথায় স্টল কী ইত্যাদি। এখন কি করা যায়? আমাদের রাওয়ার যে হোয়াটসঅ্যাপ গ্রুপটা আছে, আমরা কি সবাই জানি ওটা এখন কেউ পোস্ট করতে পারে না? কেন পোস্ট করতে পারে না? ওখানে যা ইচ্ছা তাই লেখা শুরু হলো এবং কন্ট্রোল করা গেল না। ইভেন চেয়ারম্যানও রিকোয়েস্ট করার পরেও কাজ যখন হলো না, তখন কন্ট্রোলটা কী নিয়ে নেওয়া হয়েছে? একমাত্র অ্যাডমিন ক্যান পোস্ট। তাই তো আমাদের এটার ব্যাপারে আমি বলবো, কারণ এর মধ্যে একজন লিখছেন যে আমি আমার লেখা দিয়েছিলাম, ছাপা হয়নি, হ্যাঁ আমার মন খুব খারাপ হয়ে গেছে। আরেকজন বলছে যে কিনা আমি লেখা দিয়েছি, ছাপা হয়েছে, আপনারা একটু পড়বেন। আরেকজন ওই যখন বলা হয়েছে যে এইসব লেখা এটার জন্য এই প্ল্যাটফর্ম না, একজন অভিমান করে লিখছে, তাহলে আমি লিখবই না। তো আমরা আমার মনে ডিসাইড করি আমরা ওর মধ্যে কী লিখতে পারবো, কতটুকু লিখতে পারবো, ওটা ব্যক্তিগত বিজ্ঞাপন হবে না প্রতিষ্ঠানের বিজ্ঞাপন হবে, এগুলো আমার মনে হয় আমরা অ্যাভয়েড করি, এবং আমরা শুধু লেখালেখির মধ্যেই থাকি, এবং সেটা যেন বলে দেওয়া হোক। এটা দুইভাবে করা যায়। একটা হলো অ্যাডমিন, মেম্বার পাবলিকেশন অলরেডি অ্যাডমিন এখন আছে, সে এটা অ্যাপ্রুভ করতে পারে লেখা যখন দেওয়া হবে, সেটা একটা, অথবা কন্ট্রোল পুরো নিয়ে যে ওই যে বন্ধ করে দিলে কেউ লিখতে পারবে না। তো এখন প্লিজ এইটা একটু অ্যাড্রেস করা উচিত, যাতে আজে বাজে লেখা যেন না লেখা হয় এর মধ্যে। থ্যাংক ইউ। স্যার ঠিক আছে, পয়েন্ট নোটেড স্যার। ডু অ্যান্ড ডোন্টস অনুযায়ী আমরা যাব, কন্ট্রোল করব না। আসসালামু আলাইকুম। আমি ব্রিগেডিয়ার সিদ্দিকী, আমার রাওয়া নাম্বার 0589 0859 0859। এই জিরোটা লাগাতে হচ্ছে কারণ এখন সব 4 সংখ্যা এসে গেছে, আমার 3 সংখ্যায় এখনো রয়ে গেছে। আমার মনে হয় আমি এখানে সবচেয়ে ছোট। তো আমার সামান্য একটা কথা আছে। আমি রাওয়া মিরর একটানা 4 বছর সম্পাদনা করেছি এবং 16টা সংখ্যা বেরিয়েছে। এর মধ্যে কোনো আনইন্টারাপ্টেড, শের জানে, মেজর শের তখন ছিল আমার সাথে। তো এই যে 16টা ম্যাগাজিন বা মিরর বেরিয়েছিল, এর প্রচ্ছদগুলো এসেছিল দেশের সবচাইতে নামকরা শিল্পীদের কাছ থেকে। আমি যেভাবেই হোক সংগ্রহ করেছিলাম, এবং ওই সময় মিররের জন্য রাওয়া কোনো পয়সা দিতে পারতো না। আমরা অ্যাডভার্টাইজমেন্ট সংগ্রহ করতাম, এবং এটাকে উৎসাহিত করার জন্য কখনো কখনো যারা যে সংস্থা বা যে ব্যক্তি এই অ্যাডভার্টাইজমেন্ট সংগ্রহ করে নিয়ে আসতো, তাকে 10 থেকে 20% ইনসেন্টিভ দেওয়া হতো। সুতরাং কইয়ের মাছে কইয়ের তেলে কই ভাজার মতোই ওই টাকার ভেতর দিয়েই আমরা যে 16টা মিরর প্রকাশ করেছিলাম, আমার মনে হয় আপনারা যদি কেউ, এটা সংরক্ষিত আছে আমি জানি লাইব্রেরিতে, যদি দেখেন মান কিন্তু খুব একটা খারাপ ছিল না, এবং এখান থেকে যে সমস্ত লেখা বেরিয়েছে এবং যারা লিখতেন তারা কিন্তু প্রতিষ্ঠিত ভাষা এবং
সাহিত্যের ওপরে তাদের বেশ দখল ছিল, এটা এই সম্বন্ধে নিশ্চিত। আমার বলার উদ্দেশ্য একটাই যে এখানে আমি যে সাব কমিটি এবং অন্যান্য কমিটি দেখলাম, এত লোক দিয়ে কোনো জিনিস চলতে পারে না। এটা আপনারা যেভাবেই বলেন না কেন, কাজ করবেন একজন বা দুইজন। হ্যাঁ, নাম দেওয়া যাবে, নাম দিতে হয়, অনেক কারণেই দিতে হয়, সেটা দেওয়া যাবে। কিন্তু আমি সিগারেটের প্যাকেট থেকে সিগারেট বের করব, তার জন্য একজন, সিগারেটটা এগিয়ে দেওয়ার জন্য আরেকজন, ওটাকে দেশলাই থেকে কাঠি বের করার জন্য আরেকজন, এই সিস্টেম কিন্তু বিশেষ করে প্রকাশনার ক্ষেত্রে হয় না, কোনো সৃজনশীল কাজে হয় না। একজন নিবেদিত প্রাণ মানুষের প্রয়োজন হয়, এবং যিনি কমপক্ষে দুটো সংখ্যা আগে থেকে তৈরি করে রাখতে হয়। আমার এই 4 বছরের অভিজ্ঞতায় আমি তাই করেছি। আমার স্ত্রী ব্রিগেডিয়ার জেনারেল রাজিয়া খানম, উনি কন্টিনিউয়াস 4 বছর এই সদস্য ছিলেন লাইব্রেরি পাবলিকেশন, পরবর্তীতে ভাইস চেয়ারম্যান ছিলেন রাওয়ার, মোট 6 বছর। এই 6 বছর বলারও আমার একটি উদ্দেশ্য আছে। আমরা সাধারণত রিটায়ারমেন্টের পরে রাওয়াতে আসি একটা উদ্যম নিয়ে, তখন একটা সময় থাকে, মনে হয় যেন আরও কিছু দূরে যেতে পারবো। কিন্তু এখন আমি বলছি, এই 83 বছর বয়সে এখন কিন্তু প্রত্যেকটা মানুষেরই মনে হয় সময় এবার বোধহয় পিছু টান দিচ্ছে। সুতরাং এটা করব, ওটা করব, সেটা করব ইত্যাদি না ভেবে আমি বর্তমানে কতটুকু করতে পারবো সেটা নিয়ে চিন্তা করা সবচাইতে ভালো। আমরা এক ক্ষয়িষ্ণু, বিশেষ করে এখানে আমরা যারা রিটায়ার্ড আছি, আমরা দ্রুত ক্ষয় হয়ে যাব, কিন্তু আমাদের আশাগুলো পূরণ কতটুকু হবে এটা প্রশ্ন সাপেক্ষ। সুতরাং এত কিছু সাব কমিটি, এত কিছু না করে যিনি কয়েকজনকে লোকের উপরে বা কয়েকজন সদস্যের উপরে এই ভার অর্পণ করলে আমার মনে হয় জিনিসটা ভালো হবে, এবং যেই একজনের প্রতি আরেকজনের যে সহমর্মিতা বা সাহায্য করার যে ইচ্ছা, সেটাতে নাম ছাপা হলে হবে, তাছাড়া হবে না, এটা কিন্তু আমি বিশ্বাস করি না। আর নাম ছাপা হলে সবগুলোই নাম ছাপিয়ে দিন না, কমিটির মধ্যে সবার নাম থাকুক, এই সাব কমিটি, ওই সাব কমিটি, ওই সাব কমিটি, দেখা যাবে কোনো সাব কমিটি তার সম্পূর্ণ গোল পৌঁছাতে পারছে না, সম্পূর্ণ কাজ সম্পন্ন করতে পারছেন না। পরিশেষে আমি একটা কথা বলতে চাই, যেটা 3 মাস পর ত্রৈমাসিক ছিল মিররটা, সেটা বন্ধ হয়ে গেলই বা কেন? আবার ওটাকে ত্রৈমাসিক করবার চেষ্টাই বা করা হচ্ছে কেন? আর তাই যদি হয়, আবার প্রতি মাসে একটা করে বুলেটিন বা এটা ওটা যা বের করবার, এটারই বা কী প্রয়োজন খুব বেশি আছে কিনা আমার ভেবে দেখা দরকার। কারণ মিররের ভেতরেই এই খবরগুলো তো যাচ্ছে, রাওয়া নিউজ যাচ্ছে, তারপরে যারা মৃত্যুবরণ করেন, আমাদেরকে ছেড়ে চলে যান, অনেক কিছু ঘটে, সেগুলো ঘটনাগুলোও তো তার মধ্যে লেখা থাকে। আমরা নোট করেছি এই পয়েন্টগুলো স্যার। অনেক ধন্যবাদ স্যার। আমার বোধহয় কথা বেশি হয়ে যাচ্ছে, তো আমার মনে হয় যে একদম আমার ফাইনাল উপসংহার যেটাকে বলে, যে আগে যেভাবে চলতো তেমনি চলতে দেন, যারা কাজ করবেন সামনে এগিয়ে আসেন। ধন্যবাদ স্যার। ধন্যবাদ স্যার, থ্যাংক ইউ স্যার। আমরা একটু অলরেডি টাইম এক্সিড করেছি, আমরা যদি অনুমতি দিলে আমি স্যারকে দিয়ে বলে একটু, স্যার প্লিজ। আচ্ছা, স্যার প্লিজ। আসসালামু আলাইকুম। এটা অনেকটা সারাংশের মতো হবে আর কি। আমি পয়েন্ট বাই পয়েন্ট বলবো। প্রথমে লাইব্রেরির ব্যাপারে, যেটা ই লাইব্রেরির কথা বলা হচ্ছে, রাইট, কিন্তু এটা ছাড়াও লাইব্রেরির ব্যাপারে যে বইগুলো আমাদের সংরক্ষিত আছে বর্তমান লাইব্রেরিতে, এগুলো মাইক্রো ফিল্মিংয়ের ব্যবস্থা করা দরকার, কারণ এটা ফিজিক্যালি এক্সিস্ট করবে, নট অনলি অনলাইন না, মানে
ক্র্যাশ হয়ে গেল, ডিলিট হয়ে গেল, এরকম কিছু না। এটা রাখার জন্য মাইক্রোফিল্মিংয়ের ব্যবস্থা সব বড় বড় লাইব্রেরিতে হয়ে থাকে আর কি। তো এই বইগুলো যা আমাদের আছে স্টক, এগুলো মাইক্রোফিল্মের ব্যবস্থার একটা প্রস্তাব আমি রাখতে চাচ্ছি আর কি। এরপরে রিসার্চের ব্যাপারে ওইখান থেকে আমাদের একজন বক্তা বলেছিলেন যে আমরা যারা চাকরি করেছি ৭১-এর আগে তৎকালীন পাকিস্তানে, এছাড়াও আমরা ইউএন মিশনে অনেকেই কাজ করেছি। পার্বত্য চট্টগ্রামে তো আমরা লিপ্ত ছিলাম, এখনও আছি। এই জিনিসগুলো কিন্তু এর উপরে খুব বেশি বই কিন্তু নাই, আমাদের অথরিটেটিভ বই নাই। এগুলো আমাদের দুনিয়া থেকে চলে যাওয়ার সাথে সাথে এগুলো সব মুছে যাবে, সব ডিলিট হয়ে যাবে। তার আগে আমরা কি করতে পারি, এই যে আমাদের আজকের যে উদ্যোগ আমরা দেখছি, খুব স্বাস্থ্যকর উদ্যোগ আমি বলবো, এরকম আলোচনা তো আগে খুব একটা ব্রেনস্টর্মিং হয় নাই। তো এটা শুরু আমি বলবো এটা, এবং আশা করব যেটা চালু থাকবে এই ধরনের ব্রেনস্টর্মিং সেশনস। তো এনাদের এই যে অভিজ্ঞতাগুলো, এগুলোকে সংরক্ষণের ব্যবস্থা কি করতে পারে, কিভাবে, দরকার হলে উই ক্যান অ্যাপয়েন্ট এ সর্ট অফ হিস্টোরিয়ান আমাদের মধ্য থেকে, বাইরে থেকে, যারা দোজ হু ক্যান ইন্টারভিউ পিপল, যাদের অবদান আছে জাতীয় পর্যায়ে, বিভিন্ন জায়গায় এবং আন্তর্জাতিক পর্যায়ে, সিএসটিতে, ভিন্ন দেশে, তাদের এই অভিজ্ঞতাগুলো তারা লিপিবদ্ধ করবে, বই আকারে হোক, কীভাবে হোক প্রকাশ করা যেতে পারে কিনা সেগুলো আমাদের বিবেচনার বিষয়। এটা খুবই আমি গুরুত্বপূর্ণ মনে করছি। দ্বিতীয় বিষয়টি হলো মিরর। মিররে আমাদের তো লেখকের সংকট, লেখার সংকট। আমি বুঝতে পারছি যে অনেকেই একটা সাপোর্ট আশা করছেন রাওয়া থেকে। এটা চিন্তা করা দরকার, উচ্চ পর্যায়ে চিন্তা করে, দরকার হলে ইসিতে চিন্তা করে একটা উৎসাহ বা এনকারেজমেন্ট হিসেবে কী করা যায়, এখানে একটা ভাবনার প্রয়োজন আছে বলে আমি মনে করি। তারপরে হচ্ছে যে এই যে আজকে আমরা যেভাবে বসেছি, আমরা রাষ্ট্রের বিভিন্ন বিষয়ে হতে পারে, অভিজ্ঞতার বিষয় হতে পারে, রাষ্ট্রের বিষয় বেশি উচ্চ পর্যায়ের কতগুলো বিষয় নিয়ে আমরা এখানে কোনো সেমিনার করতে পারি কিনা। সেমিনারের সুবিধা কি, ওখানে মতের বিনিময় হয়, ভাবনার বিনিময় হয়। হ্যাঁ, তো মোটামুটি ন্যাশনাল ইন্টারন্যাশনাল, আর এগুলোতে আমরা তো পারদর্শী, এগুলো অভিজ্ঞতা আছে, আমরা চর্চা করি এগুলো, এবং ওটা একটা মাধ্যমও হবে আমাদের একত্রিত হওয়ার, মত বিনিময়ের একটা সুযোগ সৃষ্টি হবে নতুন করে আর কি। অতীতে কয়েকটা করা হয়েছে সাম্প্রতিক অতীতে, এগুলো তো সাম্প্রতিক ঘটনার উপরে করা হয়েছে, কিন্তু এইভাবে একটা উদ্দেশ্যমূলকভাবে মানে একটা লক্ষ্য নির্ধারণ করে যাওয়ার দরকার আছে বলে আমি মনে করি। থ্যাংক ইউ, আসসালামু আলাইকুম। May I take only 2 minutes, only 120 seconds. I promise you I'll take only 120 seconds. Myself, Major General Salam, I have never attended such meeting. I'm amazed and very pleased to be part of you today. So আমার কাছে খুব ভালো লাগছে এটা দেখে। আর আরেকটা কারণ 21শে মেলার সাথে এটা সম্পর্কিত। I had been a freedom fighter, so I have separate feeling for you. My point about this whole gathering, আমি যদি না আসতাম তাহলে আমার মনে হয় জানা হতো না এখানে কি হয়, আপনারা কি নিয়ে ভাবছেন, কি নিয়ে কাজ করছেন। So I would like to thank the whole team here. As a great team, I would say. আর আপনারা যে সমস্ত বিষয় নিয়ে কথা বলছেন, এই টিম থাকলে আমার মনে হয় না কোনো সমস্যা হবে। আমি যেই বিষয়টা এখানে একটু বলতে চাই সেটা হচ্ছে যে পাবলিকেশনের ব্যাপারে আপনারা যদি প্রেফারেন্স রাইট আপকে দেন, কন্টেন্টসকে দেন, ইনস্টেড অফ গিভিং দি রাইটার্স, আমার মনে হয় ইট উইল গেট বেটার সাপোর্ট। এটা আমার একটা পয়েন্ট অ্যাবাউট ইয়োর জার্নাল। আর আমি লেখায় বেশি অভ্যস্ত না, তবে আই এম হ্যাপি টু see that my publications are also there sometime. It's never regretted. আর
আমি ভেবেছিলাম আজকে এখানে আসার আগে যে মনে হয় সম্মাননা কিছু দেওয়া হবে লেখার জন্য, বাট আমি এসে যা পাইলাম সেটা সম্মাননার চাইতে অনেক বেশি। থ্যাংক ইউ ভেরি মাচ ইনডিড, থ্যাংক ইউ। মেজর তৈরি স্যার। স্যার আই বেগ, আমার অনেক কষ্ট, আমার অনেক ক্ষত, এই রাওয়াতে বইমেলায় যা কিছু দেখছেন এর পিছনে অনেক মেহনত আমি করেছি। আই হ্যাভ বেগড ডোর টু ডোর, ইনক্লুডিং মাই লেডি, খয়রাত করছি। প্লিজ রেসপেক্ট আওয়ার কন্ট্রিবিউশনস। আমার কষ্টগুলো আমি বলবো, আমাকে 4-5 মিনিট সময় দেবেন, আমি ক্ষমা চেয়ে নিচ্ছি, একটু শোনেন আমি কি বলি। নাম্বার 1 হচ্ছে কর্নেল সাখাওয়াতের সময় অনেক লেখা রিজেক্টেড হয়েছে। হি ওয়াজ ভেরি স্ট্রিক্ট, আমরা প্রথমে পছন্দ করি নাই। দেন সে বলল যে দেখেন লেখার কতগুলো বেসিক নর্মস আছে, আমি লেখা সম্বন্ধে জানি, অতএব আমি এটার সাথে কম্প্রোমাইজ করব না। আমরা প্রথমে মনটা খারাপ করলো, পরে স্যালুট দিয়েছি। বাট আমরা তাকে বলেছিলাম যে তাহলে আপনি একটা কাজ করেন, আমাদের জন্য একটা, আমরা তারা কলম খালি কাগজ কলম ছিঁড়ে ফেলতেছি, আমাদের জন্য একটা প্রশিক্ষণের ব্যবস্থা করেন। হি প্রমিসড যে স্যার আমি এটা করব। স্যার উনি করে যেতে পারেন নাই। কর্নেল নুরুজ্জামান, আমি হামলে রিকোয়েস্ট করছি, আমরা যারা লিখতে চাচ্ছি আমাদের জন্য একটু বন্দোবস্ত করেন, নাম্বার 1। নাম্বার 2 স্যার, ইট ওয়াজ ইয়ার পোল প্রিজেস যে আপনি আসতে পারলে আপনি একটা বইমেলা একটা সাব কমিটি করবেন, এবং আমি আপনাকে বলেছিলাম আমি আপনাকে ভোট দেবো যদি আপনি এটা করেন এবং আপনি ওইটার প্রেসিডেন্ট হন ওই সাব কমিটির, এবং আমি তাহলে সেকেন্ড ম্যান হব। আমি আল্লাহর হাজির নাজির রেখা 2 নম্বরে সাইন করছি, 1 নম্বরে আপনি হবেন। কারণ চিফ অ্যাডভাইজার যদি ডিফেন্স মিনিস্ট্রি দেখতে পারে তাহলে আপনি মেম্বার পাইপের হয়েও এই কমিটি দেখতে পারেন। কারণ রাওয়ার সবচেয়ে ব্যয়বহুল, সবচেয়ে ম্যান পাওয়ার খরচ হয় বইমেলায়। 3 দিন বাইরে এত খরচ আর কোনো ইভেন্ট হয় না। দ্য লার্জেস্ট ইনভেস্টমেন্ট অফ রাওয়া, এখানে এই কমিটিটা যথেষ্ট, এবং আপনি এটা হেড করবেন। আমি এই জন্যে কোনোদিন হয়নি, আমি 2 নম্বরে আপনার নামটা লিখছি। আপনার পোল প্লিজেস, আপনার ইমিউনিটি দায়িত্ব, এটা আপনি পালন করবেন। নেক্সট হচ্ছে রাওয়ার বইমেলা। বিগ থ্যাঙ্কস টু জেনারেল মেজর তানিম, হি ইজ এ কারেজিয়াস সোল্ডার। সবাই যখন রাওয়ার বইমেলার কথা বলতেছিল সবাই হাসতেছিল, উনি বলল যে লেট মি স্টার্ট উইথ হাম্বল বিগিনিং। সেরকম ব্রিগেডিয়ার সিদ্দিক স্যারের কথা বলছি, স্যার আমরা ক্ষমা চেয়ে নিচ্ছি, নুরুজ্জামান অনেকগুলো সাব কমিটি করেছে, সে বলছে আমাকে একটু শুরু করতে দেন, নুরুজ্জামানকে একটা শুরুটা করতে দেই, তারপরে দেখি সে কোথায় যায়। বইমেলার সম্বন্ধে আমি কথা বলতে চাচ্ছি যে এই বইমেলা শুরু থেকে আমি বলছি স্যার 2 দিন বইমেলা আদৌ যথেষ্ট না। কেননা প্রথম দিন উদ্বোধন, শেষের দিনে ক্লোজিং, সময় কোথায়? শুক্রবার জুমার নামাজ, শনিবার ক্লোজিং, মাঝখানে লোক আসতে পায় না। তখন আমাকে সব ট্রাস্ট মি প্রত্যেকটা চেয়ারম্যানের অফিসে যাই আমি বেক করছি যে স্যার বইমেলাটা 3 দিন করেন। আমাকে সব সময় বলেছে যে তহিদ সময় আসুক, ধৈর্য ধরো। আমি বলি স্যার আমার তো সিএনজির পয়সা হচ্ছে না, আমার এর সাথে তো রুটির সম্পর্ক। আই অ্যাম নট রিচ লাইক ব্রিগেডিয়ার জেনারেল নাজমা, উনি তো একটার পরে একটা পয়সার কেয়ার করছে না, বাট আমার তো চলছে না, আমার সাথে রুটি সম্পর্ক। তখন প্লিজ আমি শেষ করি, লাস্ট আমি যখন এখানে ছিল জেনারেল অদ্বৈতের সময় জেনারেল কামরুজ্জামান ছিল, কামরুজ্জামান আমি তো আর পাচ্ছি না, আমাকে তো অনেক মূল্য দেখিয়েছে। কামরুজ্জামানের পাশে ছিল কর্নেল হক, কামরুজ্জামানের পাশে ছিল, এক পাশে ছিল কর্নেল হক, এক পাশে ছিল জেনারেল ইব্রাহিম। তা কামরুজ্জামান আমাদেরকে তাকাই বলে কি, আমি কামরুজ্জামান আই বেগ টু ইউ। কামরুজ্জামান কোনো দিকে না তাকাইয়া বলল স্যার মেলা 3 দিন। আই গট flabbergasted. He is the second man. General Odudu is in the helm. He is not sitting here. How dare he gives such a courageous decision? He told, not 3 দিন, আপনারা মেলা বছরে যে কয়বার চার সেই কয়বার মেলা হবে। আমি শেষ করি, আমি বললাম কামরুজ্জামান, you carry the sword of your course and you have struck the swords. I have never seen such a courageous soldier. মেলা আমি আমার কথা শেষ করে দাও। মেলা 3 দিন হলো, দ্বিতীয় দিন কোনো লোক নাই। দ্য ম্যান ফেসিং স্কোয়ার টু মি এই যে কর্নেল খায়রুজ্জামান স্যার আমাকে বলতেছে তৌহিদ কি করলা, দ্বিতীয় দিনে কোনো লোক নাই, তুমি মেলাটাকে তৃতীয় দিন নিলা, সর্বনাশ করে দিলা তৌহিদ। আমি স্যারকে কোনো কথা বলি নাই, সারা রাত আমার ঘুম হয় নাই। ফজরের নামাজে হাত তুললাম যে আল্লাহ বান্দার কাছে বাইঙ্গে ফেরত আসে নাই,
7-8 বছর ধরে তোমার কাছে মাংসি, বান্দা মাইনে গেছে 3 দিন, এখন আমার সেকেন্ড দিনে লোক আসে নাই, তৃতীয় দিনে যদি কোনো লোক না আসে আমার তো কবর হয়ে যাবে। আল্লাহ তুমি আমার কিসের জন্য বানাইছো? এইভাবে হাত তুলে কাঁদছি। ইউ আর টেক দ্য রিপোর্ট, 3rd দিনে কত লোক হয়েছে এবং বিক্রি কত হয়েছে, বিক্রি কত হয়েছে আই এম নট অ্যাট অল কনসার্ন। 3rd দিনে কত লোক হয়েছে ভিডিও দিয়ে দেখেন, ভালো কথা। এরপরে হঠাৎ করে মেলাটা 2 দিনে চলে আসলো। সেই শানে নজরুলটা শোনেন, হঠাৎ করে এসে শুনি ক্যালেন্ডারে আছে মেলা 3 দিন, ক্যালেন্ডারে এক্সিকিউটিভ কমিটি ক্যালেন্ডারে মেলা করেছে 3 দিন, হঠাৎ করে আসি মেলা 2 দিন, কী ব্যাপার? তাই আমি বললাম যে হু হ্যাজ গিভেন ইউ দ্য লাইসেন্স টু টেক দ্য মেলা 2 days? বিকজ এক্সিকিউটিভ কমিটি হ্যাজ গিভেন পারমিশন ফর 3 days। বলে কি না, আমরা না আপনাদের সাথে একটা আলাপ করে একটা ফিজিবিলিটি দেখতে যাচ্ছি। হ্যাঁ, ফিজিবিলিটি দেখতে যাচ্ছি। আচ্ছা, আমরা আলাপ করলাম, মেজরিটি টোল দ্যাট মেলা 3 দিন হওয়া উচিত। এবং এখানে যারা ছিল সবাই যাইয়া বেক করছি, স্যার আপনারা কথা বলেন, আই এম স্মেলিং র্যাট, মেলা মনে হয় 2 দিনে নিয়ে যাচ্ছে। হ্যাঁ, 1 মিনিট স্যার। তখন লাস্টে বিডিএস সিদ্দিক স্যার বলল এই মেলাকে 3 দিন থেকে 2 দিনে নেওয়া হবে না, ঠিক হবে না, ভার্বাটিম ইট উইল হ্যাভ অ্যান ফর রিচিং ইম্প্যাক্ট। এরপরেও মেলা 2 দিন নিয়ে গেল। স্যার আমার কথাটা শোনেন, স্যার ভাইস চেয়ারম্যান স্যার কথাটা শোনেন। আমার কথাটা হচ্ছে যে স্যার এই মেলাটা আগে তো আমাদেরকে, স্যার মেলা কিন্তু 3 দিন রাখা হয়েছে স্যার, সো আই থিংক দিস পয়েন্ট ইজ কিল। না ঠিক আছে স্যার, আমি কিন্তু তোমার আমি না, তুমি কথাটা তোমার জানা দরকার আছে আমার। নো সঠিক না স্যার, আমার কথা শোনেন। আমি বলতে যাচ্ছি যে আমাদেরকে যে সার্কুলেশনটা দিছিল তখন কিন্তু মিটিংয়ের আগে বলে নাই যে এখানে মেলা 3 দিন থেকে 2 দিন নিয়ে আলোচনা হবে। আমাদেরকে সেই মিটিংটা আগে দেয় না, তাহলে তো আমরা প্রিপারেশন নিয়ে আসতে পারতাম। মেলাটা 2 দিনে চলে, তা শোনেন মেলাটা 2 দিনে চলে গেল, ঠিক আছে। আচ্ছা, এখন কি করলো, সেই মেলাটা যে 2 দিনে নিল, 3rd ডেতে কিন্তু হল বুকিং হয় নাই। তার মানে রাওয়া হ্যাজ গিভেন এ লুজার অফ 60,000। ফার্স্ট ইয়ার গেল, সেকেন্ড ইয়ারও এসে দেখলাম ক্যালেন্ডারে মেলা 3 দিন, ভালো কথা। আচ্ছা, এখন প্রথমবার যেহেতু 2 দিন করছে, এজিএমে হেভি ফাটাফাটি হইল, অ্যান্ড হি টুক দ্য লিড। সে বললো যে মেলা আমাদেরকে কেন 2 দিনে হলো? সাকওয়াত ইন পাবলিক আমাদেরকে মাপ চাইলো যে সরি স্যার, এটা ঠিক হয় নাই, মেলা 3 দিনই হবে। গতবারও দেখলাম ক্যালেন্ডারে 3 দিন, হঠাৎ করে মেলা 2 দিন। এবং গতবারও কিন্তু ওই 3rd ডেতে হল বুকে হয় নাই। মাই কোশ্চেন ইজ, মাই হার্ট ব্লিডস ফর এভরি পেনি, ইউ নো আই এম দ্যাট অফিসার। ঘুরে এক্সট্রা লাইট যেটা নিবাই, ঘুরে ট্যাপের থেকে 1 ফোঁটা পানি পড়ে, সেইটা আমি বন্ধ করি। সবাই আমারে বলে যে স্যার আপনি এটা কী করেন? আমি বললাম যে আমার বস আমারে শিখেছে আসমান যদি ফুটে হয় এটা দেখার জন্য বহুত লোক আছে, ওইগুলো দেখার জন্য স্পেশাল লোক দরকার। দিস ইজ মাই ফিলিংস। আমি এখন একটা ইনকোয়ারি চাচ্ছি, এই মেলা 3 দিন থেকে 2 দিন কারা করলো? ক্যালেন্ডারে 3 দিন থাকার পরে 2 দিন কেন আসলো? ঠিক আছে, এইটা আমি একটা ইনকোয়ারি চাচ্ছি। এই লস কে দিল এবং আমাদের বাড়াবাতে কারা ছাই দিল? আমার রুটি নিয়ে কে টান দিল? আমি একটা ইনকোয়ারি চাচ্ছি। এবং আমি যে মেলা ফায়রাত করে 3 দিন আনছি, ওই 3rd ডেতে যদি মেলার লস হয়ে থাকে, ওই 3rd দিনের রেন্টের ভাড়া, সমস্ত বেতন আই উইল পে, লোড ইট ডাউন, I will pay. It's not a lip service, but মেলা যারা 2 দিন করছে, এই রেসপন্সার যারা আমার রেজেকে হাত দিছে, হ্যাঁ, যারা আমার বাড়াবাতে ছাই দিছে, তাদের ইনকোয়ারি চাই। It should reach to Colonel Haq, right on arrival from Saudi Arabia. Thank you very much. Sir, আমার এখন আর কোনো ইমোশন নাই। স্যার থ্যাংক ইউ ভেরি মাচ স্যার। আজকে স্যার একটা ফলপ্রসূ আলোচনা হলো স্যার। ব্রিগেডিয়ার শামস, 1 মিনিট, আমার কথা না, আমি কথা বলতে চাচ্ছি, যেহেতু আমরা রিটায়ার্ড অফিসারদের নিয়ে কথা বলছি, আমাদের সম্মানিত মেজর ফরিদ স্যার ছিলেন, স্যার আপনি চিনেন তো স্যার, 2nd শটের, আমরা যাকে গুরু বলে জানি স্যারের একটা ইচ্ছা ছিল, স্যার কবিতার বই একটা লিখেছে বাংলা এবং ইংলিশে। স্যারের ভাইয়ের সঙ্গে আমরা কথা বলেছি, উনি বনানী ডিওএইচএসে থাকেন। উনার ভাই বলেছেন যে স্যারের একটা শেষ ইচ্ছা ছিল মৃত্যুর পরে, যে উনার মৃত্যুর পরের এই বইটা উনি মোড়ক উন্মোচন অনুষ্ঠানে আর্মি অফিসারদেরকে দাওয়াত দিবেন এবং উনি এই অনুষ্ঠানটা করতে চান। সিভিল বা কারোর সঙ্গে উনি ওরকম ইন্টারেস্টেড না, বাট মিলিটারি অফিসারদেরকে নিয়ে করবেন এবং ওটার জন্য উনি কিছু খরচ বহন করতেও রাজি আছেন। বাট এটা যেন সামরিক পরিমণ্ডলে হয়, একটা সুন্দরভাবে যেন হয়, এই জিনিসটার ব্যাপারে আশা প্রকাশ করেছেন। তো আপনাদের কাছে এটা জানিয়ে দিলাম, আপনারা এই জিনিসটা সুন্দরভাবে করবেন। স্যার থ্যাংক ইউ ভেরি মাচ স্যার ফর ইউর সাজেশন।
আজকে স্যার আমি ধন্যবাদ জানাই এবং আপনাদের কথাতে অনেক আমার দুটো মন্তব্য ছিল। এইদিকে আলাদাভাবে বলা যাবে? পরে বলতে পারবো, যদি পরে বলা যাবে, যদি এটা ক্লোজ না হয়ে যায়। যদি আচ্ছা ঠিক আছে স্যার বলেন। বলবো? আমি রাওয়া নাম্বার 1749 কর্নেল খায়রুল হাসান। প্রথমেই ধন্যবাদ জানাই এই প্রাণবন্ত আলোচনার জন্য মেম্বার লাইব্রেরি অ্যান্ড পাবলিকেশন অ্যান্ড অলসো দ্য ভাইস চেয়ারম্যান নিউলি ইলেক্টেড অ্যান্ড কংগ্রাচুলেট দেম ফর দেয়ার ভিক্টরি। আমার মন্তব্য দুটো। প্রথমটা হচ্ছে রাওয়া পাবলিকেশন থেকে প্রতি বছরে 4টা বইয়ে সীমিত না রেখে ক্রমিকায়ন করে পাণ্ডুলিপি সংগ্রহ করতে থাকুক। কোনো বই প্রকাশের জন্য হয়তো 3 মাস বা ততোধিক সময় লাগতে পারে, আবার কোনো বই হয়তো 1.5-2 মাসেও প্রকাশ করা যেতে পারে। ক্রমিকানুযায়ী সেগুলো প্রকাশ করা যেতে পারে। 2 নম্বর পয়েন্ট, রাওয়া মিররে প্রকাশনার জন্য যখন লেখা আহ্বান করা হয় তখন হয়তো কোনো লেখা টাইম ডেডলাইন শেষ হয়ে যাওয়ার পরে পাঠানো হয়ে থাকে বা রাওয়ায় পৌঁছে থাকে। আমার অনুরোধ, সময়সীমা শেষ হয়ে যাবার পরে যেসব লেখা রাওয়াতে পৌঁছায় সেগুলোকে পরবর্তী সংখ্যায় প্রকাশের জন্য বিবেচনায় রাখবেন। লেখকরা অনেক কষ্ট করে লিখেন, 2-3 দিনের বিলম্বের জন্য তাদেরকে পত্রপাঠ বিদায় করে দেয়া সমীচীন নয়। ধন্যবাদ স্যার। আপনার যে দুটো পয়েন্ট স্যার, সেই দুটো পয়েন্টই আমরা আগে নোট করেছি যে 4টার জায়গায় যত বেশি সম্ভব। স্যার বলেছেন যে কোনো একটা কবিতার বই হয়তো 10 দিন লাগতে পারে, কোনো একটা বই বড় বই, এটা স্যার নেওয়া হবে স্যার। আর আপনার দ্বিতীয় পয়েন্ট যেটা ছিল স্যার, সেটা অবশ্যই সুন্দর একটা প্রস্তাব। যদি কোনো মিররে বা ইয়েতে প্রকাশ করা সম্ভব না হয় তাহলে স্যার অবশ্যই স্যার সেটা ইয়েতে যাবে। স্যার আমার মনে হয় একটা কাট অফ পয়েন্ট দরকার। অনেকেই বা চাকরি করেন স্যার, আমরা প্রায় 2.5 ঘন্টা ধরে চাকরি স্থল থেকে অনুপস্থিত। স্যার ইফ ইউ জাস্ট মেক ইট এ ভেরি শর্ট ওয়ান স্যার। স্যার ভেরি শর্ট ওয়ান। আসসালামু আলাইকুম স্যার। 3বার অ্যাটেম্প নিয়েছি স্যার, কনক্লুড করার 3বারই পারিনি স্যার। স্যার আমি উইং কমান্ডার হাফিজ রিটায়ার্ডস, পেশায় এরোস্পেস ইঞ্জিনিয়ার। আমি এখন বর্তমানে একটা প্রাইভেট এয়ারলাইন্সের ডাইরেক্টর ইঞ্জিনিয়ার হিসেবে কাজ করি। পাশাপাশি আমি স্যার শখ লিখি স্যার। আমার 4টা বই 21শে মেলায় বের হয়েছে। তা আমি একটা উপন্যাস আছে, আমি 2টা কপি স্যারকে দিচ্ছি। স্যার আপনার পয়েন্টটা কাইন্ডলি বলেন স্যার। পয়েন্টটা বলেন স্যার। পয়েন্টটা হলো যে আপনাদেরকে স্যার ধন্যবাদ যে আমাদের একটা ফোরাম সৃষ্টি করছেন এবং সেখানে আমাদের সহযোগিতা করার জন্য, যে বিশেষ করে আমাদের বইগুলা বাজারজাত করার যে বিক্রির যে প্রসেসটা, এই জন্য নেওয়া খুব দরকার। কারণ বাইরে যে পাবলিকেশন আছে তারা ম্যাক্সিমাম ফ্রড করে, আমাদের সাথে টাকা নিয়ে। স্যার এই পয়েন্টটাও স্যার উত্থাপিত হয়েছিল এবং এটা নিয়ে স্যার আমরা কাজ করব এবং এটার জন্য আমাদের সক্ষমতা বৃদ্ধি করতে হবে, ওটার চেষ্টা করব স্যার। স্যার নেক্সট পয়েন্ট কাইন্ডলি স্যার। আর পয়েন্ট নেই স্যার। থ্যাংক ইউ স্যার। স্যার অনেক ধন্যবাদ স্যার। ম্যাডাম প্লিজ। আসসালামু আলাইকুম। আমি আমাতুল্লাহ শাহনাজ আব্দুল হামিদ, রাওয়ার রাইটার্স ক্লাবের একটা আমরা মেম্বার হয়েছি। কিন্তু আমি একটু বক্তব্য রাখতে চাচ্ছি বা প্রস্তাব রাখতে চাচ্ছি। আমাদের মূল লক্ষ্যটা কি? আমরা কি চলমান খালি বইগুলো লিখে যাব আর সেল আউট করব? এটাই কি আমাদের প্রক্রিয়া, নাকি আমাদের মূল লক্ষ্যতে পৌঁছতে? ম্যাডাম একটু কাছে নেন একটু। হ্যাঁ, আমাদের মূল লক্ষ্যতে পৌঁছতে হবে। মূল লক্ষ্য হলো যে ভবিষ্যতে আমাদের রাইটার্স ক্লাবটা সেনাবাহিনীর একটা অংশের মতো করে আমাদের লেখনীর মাধ্যমে যেন আমরা দেশকে, যেমন সেনাবাহিনীরা যুদ্ধ করে, আমাদের কলমের লেখার মধ্যে যেন দেশের জন্য আমরা কিছু করে যেতে পারি। এবং এই ভবিষ্যৎটাকে সামনে রেখে যে এটা একটা বিরাট বিষয় হতে পারে যে আমরা রাওয়া ক্লাবের মেম্বার যা আছি, আমরা শুধু যুদ্ধ করি না, আমরা আমাদের সৃজনশীলতা আছে, আমাদের মেধা আছে, আমরা অনেক কিছুই করতে পারি। তো আমি আপনাদের কাছে যেটা প্রস্তাব আরেকটাও রাখতে চাই যে সামনের লক্ষ্যটা রাখি আমাদেরকে প্রিন্টিং প্রেস যেন রাওয়া রাইটার্স ক্লাবের পার্সোনাল থাকে, যাতে আমাদের বইগুলো বের হবে, আমার প্রজন্মেরা যখন এখানে এসে কথা বলতে পারবে। কারণ আমরা সিভিলে গিয়ে কাজ করতে সবাই পারি না, সেজন্য আপনাকে বিনীত অনুরোধ, সময় শ্রম দিচ্ছে সবাই, আমরাও দিচ্ছি, কিন্তু আমাদের লেখনের উজ্জীবিত হয়ে রাইটার্স ক্লাব রাওয়ার আর্মির মধ্যে থেকে যেন বিচ্ছুরণ ঘটুক এবং আলোকিত হোক, উজ্জীবিত হোক। আসসালামু আলাইকুম। থ্যাংক ইউ ম্যাডাম, অনেক ধন্যবাদ আপনার সুন্দর প্রস্তাবনার জন্য। স্যার আমি সবাইকে স্যার কি বলে ধন্যবাদ জানাবো স্যার। আপনাদের কথাতেই বের হয়ে আসছে যে একটা সুন্দর ফোরাম হয়েছে এবং সবাই প্রাণ খুলে কথা বলতে পেরেছেন, যেটা আগে হয়তো বা ছিল না। তো এই ধারাটাই হচ্ছে আমাদের নতুন রাওয়া, এটাই আমরা প্রমিস করেছি।
তো স্যার অনেক ধন্যবাদ। সবগুলো পয়েন্ট স্যার আপনার মেম্বার এক্সিকিউটিভ মেম্বার নুরুজ্জামান নোট করেছে স্যার। অনেকগুলি পয়েন্ট এসছে স্যার। আমরা সর্বতোভাবে সহযোগিতা করার জন্য আমরা যার পর নাই চেষ্টা করব। প্রথমে স্যার আলোচনা শুরু হয়েছিল সেন্ট্রাল মোড়ক উন্মোচন এবং নিয়ে এটা নিয়ে স্যার কথা বলে আমরা একটা সিদ্ধান্ত নিব। মিডিয়া কাভারেজ, এটা আমাদের প্রয়োজনে কিছু অর্থ খরচ করে হলেও আমরা এই মিডিয়া কাভারেজ নিব। আর মোড়ক উন্মোচনের যে বিষয়টা, আমি আর এটা দীর্ঘায়িত করতে চাই না, গতবার আমি নিজে দেখেছি, তো সেখানে প্রায় 19 জনের মতো বা 20 জনের মতো রাইটাররা ছিলেন। তো সেখানে একটা পর্যায়ে কিছুটা বিব্রতকর অবস্থার হয়েছিল। সেটা যদি সুনির্দিষ্টভাবে নিয়ন্ত্রণ করা যায় তাহলে আমার মনে হয় যে কেন্দ্রীয়ভাবে এই মোড়ক উন্মোচনটার ফ্লেভার অ্যান্ড ফারওয়ার্ডটা হয়তো একটু বেশি দেন দ্যাট অফ তো ওখানে বাংলা একাডেমির চেয়ারম্যান থাকেন, তারপরে আমরা যদি আমাদের চেয়ারম্যান থাকবেন বা আমরা থাকব, এবং কোনো ভালো রাইটার তাকেও যদি আমরা নিয়ে আসি, তো আমার মনে হয় এই ইয়েটা করা যাবে। এবং আমাদের রাওয়া ফোকাস করাটা হবে এবার আমাদের অন্যতম একটা চ্যালেঞ্জ। ইনশাল্লাহ আমরা এটা করব। তো আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ। এবং আই এম সরি যে মধ্যাহ্নভোজের আয়োজন করতে পারলে মনে হয় ভালো হতো। আমরা করতে পারি না, এখন কয়টা বাজে? 12:30। তো ঠিক আছে স্যার, উইথ ইউর পারমিশন স্যার। স্যার, থ্যাংক ইউ ভেরি মাচ। লেডিস অ্যান্ড জেন্টলম্যান, আসসালামু আলাইকুম। স্যার, আপনার 3 দিনই হবে স্যার, কিন্তু ওই যে কেউ যেন বললেন দ্বিতীয় দিনে কোনো মানুষ হয় না, তৃতীয় দিনে